সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 988তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ রিফাতের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 3 দিনের জন্য বিয়ে করে বোনকে। সিলেটের এক বাস্তব ঘটনা। এক ভাই তার বোনকে 3 দিনের জন্য বিয়ে করে। কিন্তু কেন? এটা শোনার পরে আপনি চমকে উঠবেন। বিশ্বাস করতে পারবেন না যে আমাদের এই পৃথিবীর মানুষগুলো স্বার্থের জন্য কতটা জঘন্য হতে পারে। আমি গুরুজনদের মুখে একটা কথা শুনেছিলাম, এই দুনিয়াতে আপনি যদি কোনো দুপায়া জাতি মানে মানুষ জাতির উপকার করেন, এই জাতি নাকি আপনাকে ঠিক একটা সময় ঠিক যতটা উপকার করবেন তার চেয়েও অনেক বেশি আপনার ক্ষতি করে দিয়ে যাবে। কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু আজকের রিফাতের জীবনের গল্পটা পাওয়ার পরে এই চিরন্তন সত্য কথাটার পুনরায় আবারও মিল পেলাম। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সিলেটের ভাই রিফাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার জেঠু সহ আমার দাদি। আমার দাদা নেই, আমার কোনো ভাই বোন নেই। সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় তেমন কিছুই করে না। আমার দাদার অনেক জায়গায় সম্পত্তি আছে এবং সেই জায়গায় সম্পত্তি বেশিরভাগই আমার জেঠু চাষাবাদ করে এবং তিনি চাষাবাদ করে আমাদেরকে চাউল দেয় এবং সাংসারিক খরচ দেয়। আমার বাবা তেমন কিছুই করতো না। আর বলতে খুব লজ্জাও লাগে, তবুও বাস্তবতার খাতিলে কথাগুলো বলতে হয়। আমার বাবা পেশায় ছিল একজন চোর। আমার বাবা চুরি করত এবং এই চুরির সুবাদে আমার বাবা নাকি আমার মাকেও বিয়ে করে। কোনো এক রাতের বেলায় নাকি আমার বাবা আমার মায়ের মানে আমার নানার বাড়িতে চুরি করার উদ্দেশ্যে যায় এবং ঘরের শিক কেটে যখন ভিতরে চুরি করতে ঢুকে তখন আমার মাকে দেখে এবং আমার মাকে দেখে আমার বাবা এতটাই পছন্দ করে ফেলে। চোর আমার বাবার সাথে আরও কয়েকজন ছিল, তারা আমার ওই নানার ঘর থেকে আমার মাকে রাতের বেলায় চুরি করতে গিয়ে কিডন্যাপ করে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আমার মাকে জোর করে আমার বাবা বিয়ে করে। আমার আম্মা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল এবং আমার মা সবসময় কান্না করে বলতো যে আমার বাবা আমার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, এই নিয়েও আমার মায়ের কোনো অভিযোগ নেই। মা আমাকে পাওয়ার পরে সব কিছু ভুলে আমার বাবার সাথে খুব ভালোভাবেই সংসার করতে শুরু করে। এরপরেও আমার বাবার ওই চুরির নেশাটা কাটে না। সবাই আমার মাকে অনেক খারাপ কথা বলে এবং আমার বাবাকেও অনেক খারাপ কথা বলে। সে সময় যদিও আমার বাবার চুরির নেশা প্রায় অনেকটাই কমে গেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি আমাদের এলাকারই কোনো একটি স্কুলে এবং ওই ক্লাস 8-এ পড়া অবস্থায়ও অনেকে আমাকে চোর বলে আখ্যায়িত করতো, চোরের সন্তান বলে আখ্যায়িত করতো। যাক, এইসব বিষয়ে আমি কোনো কিছু বলতাম না। আমার জেঠু অনেক বেশি ভালো ছিল। তিনি জমি চাষাবাদ করতো এবং সেই ফসল আমাদেরকে দিত এবং আমাদের সাংসারিক যত খরচ, আমাদের বাজার সাজার থেকে শুরু করে আমার পড়াশোনার যত খরচ, এই সমস্ত খরচই আমার জেঠু দিত। আমার বাবা কোনো কিছুই করতো না, বাড়ি বাড়ি ঘুরতে বেড়াতো আর রাতের বেলায় এখানে সেখানে গিয়ে চুরি করতো। এরকম করে আমাদের সময়গুলো কাটতে থাকে। আমি তখন ক্লাস 8-এ পড়ি এবং ক্লাস 8-এ পড়ায় আমার জীবনে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে যায়, যে ঘটনাটার জন্য আমি আসলেই প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি জানি না এটা কেন হয়ে গেল। অনেকেই বলে, আমি এখন যেটা মনে করি যে আমার রক্তেই হয়তো সমস্যা ছিল এবং রক্তে সমস্যা থাকার কারণে হয়তো এরকম একটা কাজ আমি করে ফেলি। একদিন হয় কি যে বিকেলবেলা মানে আপনার আসরের কিছুক্ষণ আগে আমি স্কুল থেকে চলে আসি। স্কুল থেকে মানে একটা ক্লাস না করে আমি স্কুল থেকে আসি। স্কুল থেকে আসার পরে আমি তখন বাড়ির মধ্যে যাই, আমার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি, এরপর আমি বের হই। তো বের হওয়ার পরে আমাদের উঠানের মধ্যে একটা পিচ্চি বাচ্চা, ওর নাম হচ্ছে জান্নাত। তো আমাদের পাশের ঘরে আমার এক মানে কাকারই মেয়ে আর কি। তো ওই মেয়েটা, ওর বাবা আবার বিদেশে থাকে। তো আমি তখন ওই মেয়েটারে কোলে নিলাম, একটু আদর করলাম। আদর করে দেখলাম যে মেয়েটার গলার মধ্যে একটা স্বর্ণের চেন, মানে ছোটো বাবু তো, গলার মধ্যে একটা স্বর্ণের চেন। এবং ওই চেনটা দেখার পরে আমি তখন কী করলাম, চুরি করেই চেনটা মেয়েটার গলা থেকে খুলে ফেলি। মেয়েটার গলা থেকে চেনটা খুলে ফেলি এবং চেনটা খুলে ফেলার পরে আমি তখন ঘরের মধ্যে আসি, চিন্তা করতেছি চেনটা আমি কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো। তো আমার মায়ের মালামাল রাখার জন্য একটা ডেস্কের মতো ছিল, আমি তখন ওইখানে এই চেনটা লুকিয়ে রাখি। তো
তো সেন্টটা লুকিয়ে রাখার পরে আমি জাস্ট চুরিয়ে করি, লুকিয়ে রাখি, বাট আমার ভিতরে ওরকম কোনো কিছুই ছিল না। এরপর আমি মাঠে চলে যাই, মাগরিব পর্যন্ত আমি খেলাধুলা করি। মাগরিবের পরে বাড়িতে আসার পরে শুনতেছি আমার বাড়িতে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি, অনেক চিল্লাচিল্লি হইতেছে। আমি আম্মাকে জিজ্ঞেস করি কী হয়েছে, আম্মা আমাকে বলে কে জানি জান্নাতের গলা থেকে মানে জান্নাতের সেন নাকি কে নিয়ে গেছে। এখন তারা বলতেছে আমি নিয়েছি। আমি বললাম ওমা তুমি নিবা কেন? আমার মা বলে আমি যে চোরের বউ এই জন্য। তাই আমি বললাম এটা কোনো কথা, তোমার কথা বললো কেন? আমার আম্মা বলে দেখ বিকালবেলা মেয়েটা আমাদের উঠানে খেলা করতেছিল, আমি তখন মেয়েটারে কোলে নিলাম, ওখানে অনেক বালি ময়লা ছিল, পিছি মেয়েটা হাত দিয়ে ময়লা খেয়ে ফেলতেছিল, যার জন্য আমি ওরে কোলে নিলাম। কোলে নিয়ে একটু আদর টাদর করলাম, এরপর ওর মায়ের কাছে আমি নিয়ে দিয়ে আসছি। এখন ওর মায়ের কাছে দিয়ে আসার পরে ওর মা দেখলো ওর গলার মধ্যে সেন্টটা নাই, স্বর্ণের যে সেন্টটা ছিল এটা নাই। এখন তার মা মনে করতেছে যে সেন্টটা আমি খুলে রেখে দিয়েছি। এখন তারা আমাকে সন্দেহ করতেছে। আমি তখন কী করলাম, একটু রেগেই গেলাম। একটু রেগে গিয়ে আমি তখন ওনাদের সাথে ঝগড়া করছি, ওই যে চুরিও চুরি আবার সিনেও চুরি এরকম আর কি। তো ওনাদের সাথে ঝগড়া করলাম যে আপনারা আমার আম্মাকে কেন দোষারোপ করেন, কেন করবেন এই সেই। তারা তখন হঠাৎ করে ওখানকার এক দাদি ছিল আমার, তিনি বলতেছে ঠিক আছে তুই যদি স্বর্ণের চেন চুরি নাই করে থাকিস তাহলে আমরা তোর ঘরে চান্স করব, মানে তোর মা যদি চুরি নাই করে তোর মায়ের ঘর চান্স করব, তোর মায়ের ঘরে স্বর্ণের চেন আছে কিনা। এটা বলার পরে আমি তখন একটু চুপ হয়ে গেলাম। আমার মা তখন পিছন থেকে দৌড়ে এসে বলতেছে হ্যাঁ অবশ্যই করবেন, যান, যদি আমার ঘরে স্বর্ণের চেন না পান তাহলে কি হবে। উনি বলে ঠিক আছে, না পাইলে পরেরটা পরে, আমি তোর ঘর পরীক্ষা করব, তোর ঘর চেক করব। আমার আম্মা বলে যান। এ কথা বলার পরে আমার ওই দাদি এক টর্চ লাইট নিয়ে সাথে আরও দুজন মহিলাকে নিয়ে আমাদের ঘরে ঢুকে গেল। সেই মুহূর্তে কিন্তু আমার কলিজার মধ্যে পানি নেই। আল্লাহ, এখন যদি গিয়ে স্বর্ণের চেন পেয়ে যায় তাহলে তো আমার আম্মাকেই দোষারোপ করবে, কিন্তু চেন তো চুরি করেছিলাম আমি। এবং মুহূর্তের মধ্যে গিয়ে তারা তো আমার মায়ের ওই ভাঙা ডেস্ক যখন চেক করতে শুরু করে, ওই ডেস্কের মধ্যে তারা তখন স্বর্ণের চেনটাকে পেয়ে যায়। এবং স্বর্ণের চেন পাওয়া মাত্রই তারা এটা নিয়ে বেরিয়ে আসে, এসে সবাইকে দেখায় যে দেখেন দেখেন ওর ঘর থেকে এটা বের করে আনছি, ও ঘরের মধ্যে এটা চুরি করে নিয়ে লুকিয়ে রাখছে। আমার বাবা চুরি করতো এটা ঠিক আছে, আমার বাবা একজন চোর ছিল, কিন্তু আমার মা যথেষ্ট পরিমাণের ভালো মানুষ ছিল। এতটাই ভালো মানুষ ছিল যে আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং কখনোই কোনো দিন চুরি তো দূরের কথা, এইসব চিন্তা ভাবনাই কখনো আমার মায়ের মাথায় আসতো না। আমি জন্মের পর থেকে যখন আমার বুঝ হয় তখন থেকে একটা বিষয়ে বারবার দেখে আসছি যে আমার মা আমার বাবার সাথে শুধু ঝগড়া করতো যে তুমি চুরির ব্যবসা চুরির পেশা ছেড়ে দাও, মানুষের কষ্টে উপার্জিত সম্পদ তুমি নিয়ে আসো, এটা ঠিক না, তুমি এটা করো না, এটা তুমি ছেড়ে দাও। আমার মা বারবার আমার বাবাকে বলতো যে তুমি এটা বন্ধ করো, এটা করো না, কিন্তু আমার বাবা কোনোভাবেই আমার মায়ের কোনো কথা শুনতো না। আমার বাবা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দূরে গ্রামের গিয়ে আমার বাবা চুরিদারি করতো, ওইটা ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে আমার মা যেভাবে আমার জন্য চোরের কলঙ্ক শরীরে মাখবে এটা আমি বুঝতে পারিনি। এবং আমার মা তখন এতটাই লজ্জা পায়, মানে এত বেশি লজ্জা পায় যেটা আসলে বলে বুঝাতে পারবো না। আমি আসলে মানে একবার চাচ্ছিলাম যে আমার মাকে বলে দিই। আমার মা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এটা এখানে আসলো কোত্থেকে, কীভাবে আসলো। আমি আমার মাকে বলছি আমি জানি না, কারণ আমি যদি আমার মাকে বলতাম যে জিনিসটা আমি এনে রাখছি তাহলে কিন্তু মা আমাকে খুব মারতো। এই জন্য আমি ওই মায়ের ভয় আমার মায়ের কাছেও বলিনি যে জিনিসটা আমি এনে এখানে রাখছিলাম। ক্লাস 8-এ পড়ি আমি, তখন তো ছোটোও না, মোটামুটি অনেকটাই বড়। এবং মা তখন 2 দিন ধরে কোনো খাওয়া দাওয়া করতেছে না, 2 দিন ধরে খাওয়া দাওয়া করে না, খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। আমি তখন বললাম যে এটা নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন, এটা নিয়ে তো কোনো কিছু বলার প্রয়োজন না, যা হবার তা হয়ে গেছে, আর আমার আব্বা তো চুরি, তাই না, তো এটা নিয়ে আর এত কথা বলার কী আছে। আমার মা তখন খুব কান্নাকাটি করে আমাকে বলে যে আমি সারাটা জীবন তোদের পরিবারে আসার পর থেকে, তোর দাদার বাড়িতে আসার পর থেকে আমি নিজেকে এমনভাবে আগলিয়ে রেখেছি যাতে আমার চরিত্রে কোনো কালি না লাগে। তোর বাবা আমাকে রাতের অন্ধকারে ঘর থেকে মুখ বেঁধে চুরি করে নিয়ে এসেছে, এরপর থেকে আমি তোর বাবার কোনো ক্ষতি করি নাই, কিন্তু কিভাবে আমার ঘরের মধ্যে এই স্বর্ণের চেন ঢুকলো। যদিও আমার মা মনে করে, মানে আমার মা সন্দেহ করেছিল যে তারাই সম্ভবত এটা হাতে করে নিয়ে আমার আম্মার ঘর থেকে এটা বের করে আনছে, মানে এটা তাদের একটা চালাকি ছিল। এটাও আমার আম্মা সন্দেহ করে যে তারাই সম্ভবত কোনো একটা কাহিনী করছে আমার আম্মাকে কলঙ্কিত করার জন্য, আমার আম্মাকে এই পরিবার থেকে বের করে দেওয়ার জন্য। কারণ ওনাদের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়েও অনেক ঝামেলা ছিল, আমাদের অনেক জায়গার মধ্যে গাছ লাগিয়ে রেখেছিল, এগুলো নিয়ে খুব ঝামেলা চলতেছিল। একটা পর্যায়ে তখন হলো কি যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে, মানে এটা নিয়ে আমার আম্মা তখন আর ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যেই থাকে। এবং একটা পর্যায়ে আম্মা অসুস্থ হয়ে পড়ে এবং বিছনায় পড়ে যায়। একদিন আমার নানি আসে এবং নানি আসার পরে দেখতে পাই যে আম্মা অনেকটা শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, খুব অবস্থা খারাপ। আমার নানিমণি তখন আম্মাকে বললো যে ঠিক আছে তুই আমার সাথে চল, আমি তোকে নিয়ে যাব। এরপরে আমার নানি আমার মাকে সাথে করে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। আমার তখন স্কুল খোলা ছিল এবং স্কুল খোলা থাকার কারণে আমি যাই নাই, নাহলে কিন্তু আমি আমার আম্মুর সাথে চলে যেতাম। পরে আমি স্কুলে পড়তেছি, আমাকে নানু বাড়িতে নিয়ে গেছে, আমার মাকে নানু বাড়িতে নিয়ে গেল।
এইভাবে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেল। আমার আব্বার কিন্তু এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আম্মাকে চোরের অপবাদ দেওয়া হয়েছে, আমাদের ঘরে স্বর্ণের চেইন পাইছে, মানে এসব নিয়ে আমার আব্বার কোনো কথা নাই। আমার আম্মা চলে গেছে, আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেছে, আম্মা আসে না, এগুলো নিয়ে আমার আব্বার কোনো চিন্তা ভাবনা নাই। আব্বা রাতের বেলা চুরিদারি করে এবং সারাদিন ঘুমায়, বিকালবেলা তার বন্ধুবান্ধব আছে ওগুলোকে নিয়ে আব্বা তাস টাস খেলে, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। এটাই ছিল আমার আব্বার কাজ। বাতাইম্যা টাইপের একজন বাবা আমি পেয়েছি, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। যাই হোক, একটা পর্যায়ে প্রায় 1 মাসের মতো কেটে গেল। 1 মাস কেটে যাওয়ার পরে আমি একদিন আমার মাকে দেখার জন্য আমার নানু বাড়িতে গেছি। মানে মনটা খুব খারাপ আর কি। নানু বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম যে আমার মাও আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, মানে কেমন জানি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছে। তার কারণও ছিল একটা, আমার মা নাকি কোন কবিরাজের কাছে গিয়েছিল এবং কবিরাজের কাছে যাওয়ার পরে সেই কবিরাজ নাকি আমার আম্মাকে বলে দিয়েছে এটা নাকি আমি চুরি করে ঘরে রেখেছি। আমি জানি না এরকম সত্যবাদী কবিরাজ আমার আম্মা কোথায় পেয়েছে, সেই কবিরাজ নাকি এটা আমার আম্মাকে বলে দিয়েছে। তো এরপর থেকে আম্মু আমার সাথে কথা বলে না। আমি রাতে ছিলাম, তো রাতে থাকার পরে আম্মারে বললাম যে আম্মা আগামী দিন চলো বাড়িতে যাই। আমার আম্মা বলে আমি কোনো চোরের সংসার করব না, আমি কোনো চোরের ঘরে যাব না। আমি বললাম এটা কোনো কথা হইল, এত বছর সংসার করলে আজ আমি এত বড় হয়েছি। আমার আম্মা বলে এটাই তো ভুল করেছি, এত বছর সংসার করে তো ভুল করেছি, চোরের ঘরে যে চোর হবে এটা তো আমি বুঝতে পারি নাই। আমার আম্মার এই কথাটা তখন আমাকে খুব বেশি কষ্ট দেয়। পরের দিন সকালবেলা আমি মাকে বললাম তুমি কি যাবা? মা তখন যেতে রাজি হলো না। আমি তখন চলে আসলাম। তারই প্রায় 3 থেকে 4 দিন পরে আমি আমার নানার বাড়ির কিছু লোকের সাথে, মানে নানার বাড়ির কিছু পোলাপান ছিল যাদের সাথে আমি স্কুলে পড়াশোনা করতাম, তো ওদের মাধ্যমে আমি শুনলাম আমার মাকে নাকি দেখতে আসছে, মানে আমার আম্মাকে নাকি বিয়ে দিয়ে দিবে, আমার আম্মাকে দেখতে আসছে। এটা শোনার পরে ওই দিন বিকেলবেলা স্কুল শেষে আমি তখন নানু বাড়িতে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে আমি ওই লোকেদের মুখে যেটা শুনলাম সেটাই সত্য, যে আমার মাকে দেখতে আসছে, আমার মাকে বিয়ে দিয়ে দিবে, আমার মাকে আমার নানা ভাই বিয়ে দিয়ে দিবে, নানুমণি বিয়ে দিয়ে দিবে, এরকম একটা আলোচনায় তারা করতেছে। খুব ভালো একটা সংসার নাকি পাইছে, খুব ভালো একটা ফ্যামিলি পাইছে, ওই ফ্যামিলিতে আমার আম্মাকে বিয়ে দিয়ে দিবে। তো আমি তখন গিয়ে কান্নাকাটি করতেছি যে এটা কী ধরনের কথা আম্মা, তুমি চলো, তুমি আরেকজনকে বিয়ে করলে আমারে আদর করবে কি, আমার সাথে কে থাকবে? আমাকে কান্নাকাটি করে, এবং ওই কান্নাকাটি করার একটা পর্যায়ে আমি মার পা ধরে ক্ষমা চেয়ে কান্না করি, বলি যে মা দেখো আমি ওই দিন স্বর্ণের চেইনটা চুরি করছিলাম, কিন্তু মা আমি এটা বুঝতে পারিনি যে এটার জন্য এত বড় কিছু হয়ে যাবে, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার আম্মা তখন আমাকে বলল এটা আমি জানি যে তুই চুরি করছিলি, এটা আমি বুঝতেই পারছি, কারণ তোর শরীরে তো তোর বাবারই রক্ত, তাই না? আমি তখন খুব কান্নাকাটি করি এবং প্রচণ্ড কান্নাকাটি করে মাকে বুঝাই যে মা মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমার মা আমার আর কোনো কথাই শুনলো না। আমার নানুর মতে আমার মা তখন আমার বাবাকে ডিভোর্স করে দিল। আমার বাবার বাড়িতে আমার আম্মা তখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার পরে আমার মা তখন অন্যত্রে বিয়ে হয়ে যাবে। মনটা তখন খুব খারাপ, মানে খুবই খারাপ। আমি আর রাগ করে আমার কাছেও যাই না, আমার সাথেও কথাও বলি না। এবং কিছুদিন পরেই শুনলাম আমার মা নাকি নতুন বউ সেজে অন্য কোনো ঘরে চলে গেছে, আমাদের এলাকা থেকে, মানে আমার নানুবাড়ি এলাকা থেকে অনেক দূরের কোনো একটা জায়গায়। ওখানে আমার বিয়ে হয়ে গেছে। তা আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আম্মার সাথে কোনো যোগাযোগ রাখলাম না, কোনো কথাবার্তা বললাম না। আমি আমার মতো করে আমার বাড়িতেই থেকে গেলাম। প্রায় 6 মাস পরে আমার আম্মা নানু বাড়িতে আসছে, মানে আমার নানু বাড়িতে। আমার আব্বা কিন্তু আর বিয়ে শাদী করে নাই, আব্বা ওভাবেই পড়ে আছে। নানু বাড়িতে আসছে, নানু বাড়িতে আসার পরে আমার মা তখন আমাকে খবর দিয়েছে যে একটা কাজ কর, রিফাতের একটু আসতে বল, আমি ওরে দেখবো। তা আমার কাছে এসে যখন পোলাপাইনে বললো যে তোর আম্মা তোকে নিতে বলছে, তোর আম্মা তো নানু বাড়িতে আসছে, আমি বলছি আমি যাবো না। অনেক চেষ্টা করছি, আমি যাই নাই। এবং একটা পর্যায়ে আমার মা আমাকে দেখার জন্য আমাদের বাড়ি পর্যন্ত আসছিল, আমাকে একটা নজর দেখবে। বাট আমি যখন শুনতে পেলাম যে মা এখানে আসছে আমাকে দেখার জন্য, আমি তখন বাড়ি থেকে পালিয়ে যাই, বাড়ি থেকে চলে যাই। যে আমার কথাই হচ্ছে আমি যতই অন্যায় করছি, যতই অপরাধ করছি, আমার মা কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার মা কেন অন্যত্রে বিয়ে বসে গেল, কেন এটা করলো আমার আম্মা? আমার আম্মার উপরে আমার তখন এক পৃথিবী পরিমাণ অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমি তখন আর আম্মার সাথে দেখা করলাম না। আম্মু সারাটা বিকেল ঘোরাফেরা করলো, আমাকে পেলো না, এবং আমাকে না পাওয়ার পরে আম্মু তখন আবার চলে গেছে। তো ওই সময় হলো কি যে আমার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষার কাছাকাছি ওই মুহূর্তটাতে আমার বাবা, মানে আমাদের যায়, আর ওই সময় আমার নানা ভাই মারা যায়, আমার দাদা ছিল না। এবং দাদা মারা যাওয়ার পরে আমাদের যে সম্পত্তিগুলো ছিল, আমাদের সম্পত্তিগুলো তখন ভাগ হয়ে যায়। মানে আমার যে জ্যাঠা ছিল ওনারটা উনি ভাগে নিয়ে যায়, এবং আমার আব্বাকে বুঝিয়ে দেয়। শেষ মুহূর্তে আমার আব্বা শরীরে অনেক দুর্বল হয়ে যায়, আগের মতো করে চুরিদারি করতে পারে না, যার জন্য আমার আব্বা এবার জমি বিক্রি করে জুয়া খেলতে শুরু করছে। জমি বিক্রি করে, খালি এখানে জমি বিক্রি করে, ওইখানে জমি বিক্রি করে, এবং জমি বিক্রি করে আমার আব্বা জুয়ার মধ্যে টাকা দেয়, জুয়া খেলে, প্রচুর পরিমাণের জুয়া খেলা, জুয়ার নেশে আমার আব্বা তখন মাতোয়ারা হয়ে ওঠে। আমার আব্বা এই জুয়া খেলতে খেলতে আমাদের ঘরের বিটা ছাড়া আর বাকি কোনো কিছুই থাকে না, সমস্ত সয় সম্পত্তি আমার আব্বা শেষ করে ফেলে।
আব্বার সাথে এই বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা করতে করতে আমি তখন এসএসসি পরীক্ষাতে, এবং এসএসসি পরীক্ষাতে আমি 4 সাবজেক্টে ফেল করি, মানে 4 সাবজেক্ট আমার ক্রস আসে। এবং পরীক্ষায় ফেল করার পরে মনটা তখন অত্যাধিক খারাপ হয়ে গেল। তখন আমি আমাদের এলাকারই একটা বেকারিতে চাকরি নিয়েছিলাম, মানে আসলে নিজে চলার জন্য আর কি, অতটুকুই। আমার বাবা তো আমাকে টাকা টুকা দেয় না, আর জেঠুও আলাদা হয়ে গেছে, উনি ওনার ফ্যামিলি নিয়ে আলাদাভাবে থাকে। তো আমার হাত খরচের টাকাও আমি তখন পাই না। এই জন্য শুধু হাত খরচের টাকার জন্য আমি তখন আমাদের এলাকাতে একটা বেকারিতে তখন চাকরি নিলাম। তো কীভাবে জানি আমার আম্মা খবর পাইছে আমি বেকারিতে চাকরি করি। ইতিমধ্যেই কিন্তু আম্মা অনেকবার আমার সাথে দেখা করার চেষ্টা করছে, আমি কিন্তু আম্মার সামনে পড়ি নাই। একদিন বেকারিতে কাজ করতেছি, আম্মা এসে আমাকে জড়াই ধরে কান্না করে দিছে। আমাকে এসে জড়াই ধরে আম্মা হামল করে কান্না করতেছে। আমি বললাম, কান্না করতেছো কেন? এখানে অনেক লোকজন আছে, আমাকে ছাড়ো, তুমি তোমার স্বামীর বাড়িতে যাও, যে স্বামীর কাছে বিয়ে বসছো ওই স্বামীর বাড়িতে যাও, এখানে তুমি থাইকো না। আমি তখন কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে। আমাকে বলো তুই আমার সাথে চল। আমি বললাম আমি যাবো না, আমি তোমার সাথে যাবো কেন? আম্মা বলে বেকারিতে চাকরি করলে তুই মরে যাবে, তোরে আমি কত আদর যত্ন করে বড় করছি, তুই বেকারিতে চাকরি করলে বাঁচবি না, তুই আমার সাথে চল। আমার যে লোকের সাথে বিয়ে হয়েছে তিনি অত্যন্ত ভালো, আমি তোরে সেখানে রেখে তোরে আমি পড়াশোনা করাবো, আমি তোরে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, তুই আমার সাথে চল। না আমি যাব না, আমি তোমার সাথে যাবোই না, যেহেতু তুমি অন্য কাউকে বিয়ে করে আমার আব্বার সংসার ছেড়ে চলেই গেছো, তাই না? আমি তো অন্য কারোর সংসারে যাবো না, আমার বাবা আছে না, আমি যাবো কেন? আমার খুবভাবে আমাকে টানা হেঁচড়া করে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিতে পারে না। তবে সেদিন মা আমার পকেটে অনেকগুলো টাকা দিয়ে যায়, এবং ওই টাকাগুলোই মায়ের প্রতি আমার দুর্বলতা বাড়িয়ে দেয়। দুর্বলতা বাড়িয়ে দেয় বলতে বিষয়টা এরকম যে আম্মা যেহেতু আমাকে টাকা দিচ্ছে, আমি তাহলে এবার হুদ্দুম চলতে পারবো, আমার আর কোনো অভাব অনটন থাকবে না। কারণ আম্মা যেহেতু আমার পকেটে টাকা গুঁজে দিচ্ছে, তার মানে আমার আম্মার কাছে অনেক টাকা আছে। এবার আমি মাঝে মাঝে আমার আম্মা আসলে ওনার সাথে বসে বসে কথা বলতাম, এবং সে আমাকে টাকা দিত, হাত খরচের টাকা দিত, ওই টাকা আমি তখন চলতাম। আমি আর ওইখানে মানে পড়াশোনা করতাম না, মানে স্কুলে যে পড়তাম ওই পড়াশোনা আমি তখন বন্ধ করে দিই। বেকারিতে যে চাকরি করতাম ওই চাকরি আমি তখন বন্ধ করে দিই, আর চাকরি বাকরি করি না। আম্মুর সাথে তখন আমার সময়গুলো খুব ভালোই কাটতেছে, আম্মু আসতেছে, আমাকে টাকা দিতেছে, এবং আম্মুর টাকা আমি খুব মানে মাস্তি করে আমার জীবন কাটাইতেছে, আমার কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থার মধ্যে চলে গেলাম, খুব ভালো একটা অবস্থার মধ্যে তখন আসি। সব কিছু মিলিয়ে দিন রাতগুলো খুব ভালোই কাটতেছে। এরকম করতে করতে আমার জীবন থেকে আরও প্রায় 1 বছরের মতো কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পরে আমার তখন একদিন আব্বার সাথে খুব ঝামেলা হয়েছে, এই জমি জমা বিক্রি নিয়ে আব্বুর সাথে খুব ঝামেলা হয়েছে। এবং ঝামেলা হওয়ার পর আব্বু তখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দেওয়ার পরে পাশের ঘরের একজনের মোবাইল দিয়ে আমি তখন আমার আম্মাকে ফোন করি। রাত তখন প্রায় 11টার মতো বাজে। আমার আম্মার কাছে মোবাইল ছিল, আমি ফোন করি, মা এই ঘটনা, আমাকে তো ঘর থেকে পিটায় বাইর করে দিয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আম্মা তখন আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই না থাকলে তুই আম্মুর কাছে চলে আয়, এখন কি রাতে আসতে পারবি? আমি বললাম রাতে আসবো না, সকালে আসবো। আম্মু বলে যদি পারোস রাতেই চলে আয়। তো সেই আমাদের বাড়িতেই একজনের মোটরসাইকেল আছে, ওনার আমি 200 টাকা দিলাম মানে তেল কেনার জন্য। পরে ওনারে রিকোয়েস্ট করলাম, উনি আমার বাইকে করে আমার মানে বাবার বাড়িতে আমাকে, মানে আমার সৎ বাবার বাড়িতে আমাকে এনে দিছে। তো আমার যিনি সৎ বাবা আছে তিনি অনেক বয়স, মানে অনেক অসুস্থ, তিনি অনেক বয়স্ক মানুষ। ওই বাড়িতে আমার মায়ের কাছে আমাকে এনে দেয়। আমি কিন্তু প্রথমেই বাড়িতে আসছি, এটা কিন্তু আমি আসিনি। তো রাতের বেলায় ঘুমাইলাম, ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখলাম অনেকগুলো মেয়ে, মানে ওই বাড়িতে অনেকগুলো মেয়ে আমার দিকে তাকায় তাকায় হাসতেছে, খিলখিলে হাসতেছে অনেকেই, মানে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। আমি একটু মোটা ছিলাম আর কি, আমার স্বাস্থ্য অনেক বেশি ছিল, তো অনেক মোটা থাকার কারণে সবাই সম্ভবত আমাকে দেখে হাসাহাসি করতেছে। আমি তখন ঘুম থেকে উঠলাম, উঠার পর আমার আম্মা তখন আমাকে নাস্তা দিল, আমি নাস্তা করতেছি। কিন্তু আম্মার পাশে একটা মেয়ে দেখলাম, হলুদ কালার একটা জামা পরে আছে, বাট খুবই সুন্দরী, মানে খুব সুন্দর। তো ওই মেয়েটা আমাকে এটা ওইটা আইনা দিচ্ছে, আমি তখন খাচ্ছি। আমি কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত জানি না ওই মেয়েটাকে। একটা পর্যায়ে আমি মার জিজ্ঞেস করলাম নাস্তা শেষ করে, যে মা এই যে মেয়েটা আছে এই মেয়েটাকে? মা বলো ওর নাম বৃষ্টি। আমি বললাম বৃষ্টি? তা বৃষ্টি তোমার কি হয়? আমার আম্মা বলে, আরে এই বৃষ্টির জন্যই তো আমার কপাল খুলছে। এই বলে আম্মা তখন বৃষ্টিকে জড়ায় ধরে। আমি তখন বললাম যে কে এটা? আমার আম্মা বলে, এটা তোর বোন। তখন আমি বুঝতে পারি যে এটা আমার সৎ বোন, মানে আমার আব্বা, আমার মা যে পরিবারে আসছে ওই পরিবারেরই আগে সংসারের মেয়ে হবে বৃষ্টি। পরে বৃষ্টির সাথে আমি অনেক কথাবার্তা বলি, বৃষ্টি আমার সাথে অনেক মানে কথাবার্তা বলে। আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়, সেটা ভাই বোনের মতোই। তো সম্পর্ক হয়, তখন আমি ওই বাড়িতেই থাকতেছি, এখানে সেখানে যাচ্ছি। বৃষ্টির সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক, খুবই ভালো একটা সম্পর্ক। ও আমাকে এই পাড়াতে ওই পাড়াতে অনেক পাড়াতে নিয়ে যায়, এবং আমি ওর সাথে বিভিন্ন পাড়াতে যাই, কথাবার্তা বলি। এভাবে দীর্ঘ 3 মাসের মতো আমি থাকি। 3 মাস পরে হঠাৎ করে একদিন আব্বা আমার বাড়িতে আসছে, মানে আমাদের ওই সৎ বাবার বাড়িতে আসছে। আইসা আব্বা আমাকে হাত জোর করে অনুরোধ করতেছে, তুই চল, তুই আমার সাথে থাকবি। সে বলে বাবা আমাকে জোর করে আবার আমার এখান থেকে নিয়ে যায়। কিন্তু ওই সময় আম্মা আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়।
আম্মা আমাকে মোবাইল ফোন কিনে দেয় এই কারণে, যাতে আমি আম্মুর সাথে সবসময় যোগাযোগ করতে পারি, সবসময় কথাবার্তা বলতে পারি। এই জন্য আম্মা আমাকে একটা মোবাইল ফোনও কিনে দেয় এবং আমি তখন ওই মোবাইল ফোনটা নিয়ে আমার আব্বার সাথে চলে যাই। তো গিয়ে আবারও ওই বাড়িতে পড়ে আসি। আমার তো কোনো কাজ কাম নাই, এদিক সেদিক ঘুরে বেড়াই, হাওয়ালের মতো খাওয়া দাওয়া করি। তো বেশিরভাগ সময় আমি আমার আম্মার সাথে কথা বলি। তো এভাবে আমার সাথে কথা বলতে বলতে, আম্মুর সাথে কথা বলতে বলতে ফোনটা বেশিরভাগই বৃষ্টির কাছে থাকতো, মানে আমার সৎ বোনের কাছে থাকতো। তাই আমি তখন ওর সাথেও কথা বলতাম, ওর কাছে মোবাইল ফোন থাকতো, ওর সাথে কথাবার্তা বলতাম। এরকম করে কথাবার্তা বলতে বলতে ওর প্রতি আমার কেমন জানি একটা মায়া কাজ করতে শুরু করে। আমার আসলে বলতে খারাপ লাগতেছে, এটা কী ধরনের মায়া সেটা আমি জানি না, ওর প্রতি আমার মায়া কাজ করে। এবং ওর বাবার কিন্তু অনেক টাকা, ওদের বাজারে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, মানে অনেক কিছু আছে। ও এক বাপের এক মেয়ে, মানে ওকে দেখাশোনা করার জন্যই বিশেষ করে আমার আম্মাকে ওর বাবা বিয়ে করে নিয়ে যায়। তো পরে দেখা যায় যে মানে ওদের কোনো কিছুরই অভাব নাই, অঢাল সম্পত্তির মালিক। এবারে বৃষ্টিও আমাকে অনেক টাকা দিত, আমাকে অনেক টাকা টুকা দিত এবং বৃষ্টির সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো এটা আসলে ওই সৎ ভাই বোন বলবো কি জানি না, বাট কেমন জানি ওর প্রতি আমার একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। টাকা টুকা দিত, ওই টাকাটুকু আমি চলতাম, আমার সময়গুলোও খুব ভালো কাটতে শুরু হয়, আমার আর কোনো সমস্যা থাকতেছে না। এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে বৃষ্টির প্রতি আমার দুর্বলতা কাজ করতে শুরু করি। মানে বৃষ্টিকে আমার ভালো লাগতে শুরু হয়। এটা ভালো লাগা থেকেই নাকি ভালোবাসা আমি সেটা জানি না, ওকে আমার খুব ভালো লাগে এবং ওর সাথে আমি একটা সম্পর্কে জড়াতে চাই, এরকম কিছু একটা। তো এরকমভাবে যখন আমি জিনিসটা একটু সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম, মানে এই বিষয় নিয়ে যখন একটু উল্টাপাল্টা দুই একটা কথা বলতে যাচ্ছিলাম, বৃষ্টি তখন হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। মানে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং কথা বলা বন্ধ করে দিয়ে টোটালি আর আমার সাথে কথা বলে না। আমি ফোন দিলে ও আর রিসিভ করে না এবং আমার আম্মাকে দিয়ে রিসিভ করায়, আম্মাই আমার সাথে কথা বলে। এবং আমি যদি বলি যে আম্মা আমি একটু বৃষ্টির সাথে কথা বলবো, ফোনটা একটু বৃষ্টির কাছে দাও, মা তখন বৃষ্টির কাছে দেয় না, মানে দিলেও বৃষ্টি কথা বলতে চায় না, মানে আমার সাথেও টোটালি কথাই বলে না। এইভাবে কথা না বলতে আমাদের এলাকারই এক মেয়ে আছে, ওইটা হচ্ছে একটা মেম্বারের মেয়ে, মানে ওর বাবা আগে মেম্বার ছিল, এখন না, নাম হচ্ছে তুবা। এই তুবা মেয়েটাকে আমার হঠাৎ করে ভালো লাগতে শুরু হয়। এই বৃষ্টির পরে তুবারে আমার ভালো লাগতে শুরু হয়, যেহেতু বৃষ্টির সাথে আর কথাবার্তা বলতে পারি না, তুবারে আমার খুব পছন্দ হওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে এই তুবার সাথে একটা রিলেশনে জড়াই, প্রেম ভালোবাসায় জড়াই। ফোনের মাধ্যমে কথাবার্তা বলতে বলতে ও আমার প্রতি দুর্বল হয়ে যায় এবং আমি ওর প্রতি প্রায় অনেকটাই দুর্বল হয়ে যাই। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে এই তুবার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্কের সূত্র ধরে তুবু আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। খুব কম সময়ের ভিতরে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। আমি দেখা যায় মাঝে মাঝে রাতের বেলায়, মানে গভীর রাতে আমাদের ঘর থেকে বেরিয়ে তুবারে ডাইকা, ওর জানালা দিয়ে ওরা ডাইকা ঘর থেকে বের করে আমি ওর সাথে রাতের পর রাত কাটাই দিতাম। আমাদের দুজনের মাঝে অনেক প্রেম ভালোবাসা অনেক কিছুই ছিল, মোটামুটি দুজনকে অনেক ভালোবাসতাম, অনেক গভীর প্রেমে দুজনে মগ্ন ছিলাম। এরকম করতে করতে তুবার সাথে আমার রিলেশনটা খুবই ডিপ হয়ে যাওয়ার পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি তুবাকে বিয়ে করব এবং ওকে নিয়ে একটা সংসার করব, এরকম একটা পরিকল্পনা আমার মনে জাগার পরে আমি তখন আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব করলাম যে আব্বা আমি এরকম তুবাকে বিয়ে করব, এখন তুমি কি বলো। এগুলো বলার পরে আমার আব্বা তখন তুবার পরিবারের সাথে কথা বলল, তারা তখন ডিরেক্টলি বলে দিল যে আমার কাছে তুবাকে বিয়ে দেবে না। তার বড় কারণ হচ্ছে আমার আব্বা ছিল প্রফেশনালি একজন চোর এবং এরপরে আমার বাবা এখন কোনো কাজ কাম করে না, আমাদের তেমন জায়গায় সম্পত্তি নাই, ঘরবাড়ি নাই, আর আমিও তেমন ইনকাম টিনকাম কিছুই করি না, বাদাইমার মতো চারপাশে ঘুরে বেড়ায়, আমার তো কোনো ইনকাম সোর্স নাই। এজন্য তারা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না, এরকম পরিকল্পনা তারা করলো। যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, মানে কিভাবে আমি ওকে বিয়ে করতে পারি। এবার আমি সর্বোপরি আমার মায়ের দ্বারস্থ হইলাম, মানে আমার ওই আম্মার দ্বারস্থ হইলাম। আম্মারে আমি বললাম যে আম্মা এই ঘটনা, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই, তুমি যেভাবেই পারো এই মেয়েটার সাথে আমার বিয়ে পড়াই দাও মা, এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। এমন করে আম্মুর কাছে যখন আমি রিকোয়েস্ট করলাম, আম্মুর কাছে বলার পরে আম্মু তখন আমাকে বললো যে ঠিক আছে সমস্যা নাই, তুই যে তোরে বিয়ে করতে চাস, আমি দেখি ওর পরিবারের সাথে কথাবার্তা বলে তারা কি বলে। আমার আম্মা তখন তুবার আব্বুর সাথে পুনরায় আবারও কথা বলে ফোনের মাধ্যমে। তুবার আব্বু তখন আমার আম্মুকে বলতেছে যে তোমার ছেলে তো কোনো কাজ কাম করে না, তুমিও তোমার এই ছেলের রেখে চলে গেছো, এখনও বাদাইম্মার মতো ঘুরে বেড়ায়, এসএসসি পরীক্ষা দিয়েছে, অনেকগুলো সাবজেক্টে ফেল করছে, তো এরকম একটা ছেলের কাছে তো আসলে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি না, তো আমার দ্বারা এটা সম্ভব না। যদি তোমার ছেলে কোনো কামাই রুজি করে বা কোনো আয়োন্নতি করে, তাইলে আমি তোমার ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারি, দেখো ওরে দিয়ে কোনো কিছু আগে করানো যায় কিনা। আমার আম্মু তখন আমার সাথে কথাবার্তা বলে বলতেছে এরকম বেকার ছেলের কাছে তো কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবে না, সুতরাং ওই মেয়েকে যদি তোর পেতে হয় তাহলে তোকে কিছু একটা করতে হবে, তুই কি করবি।
আমি তখন আমার আম্মারে বললাম যে আম্মা তুমি আমারে বলো যে আমি কী করতে পারি। তো আমার আম্মা বলে তুই কোনো একটা কিছু করার জন্য চেষ্টা কর, কিছু একটা কর, এরপরে ধর দুজনে মিলা তোরা সংসার করতে পারবি। মেয়ের পরিবার বলছে তুই কিছু একটা করলে তোর কাছে ওরা ওদের মেয়েকে বিয়ে দেবে। যাই হোক আমি তখন আম্মুরে বললাম যে আম্মু তাহলে আমি একটা ব্যবসা করি, কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। তখন আমি আম্মারে বললাম যে আম্মা আমাদের এখানে লোডের দোকান নাই, মোবাইলে লোড টোড দেওয়া এবং মোবাইলের কেসিং বিক্রি করা, সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করা, এরকম একটা মোবাইল শপ আমি দিতে চাই আমাদের বাজারে। তো এটার জন্য মোটামুটি টাকা লাগবে, তিনটা চারটা মোবাইল কিনতে হবে লোডের জন্য, এবং সব কিছু মিলিয়ে মোটামুটি প্রায় 3 লাখ টাকা হইলে আমার দোকানটা হয়ে যাবে। তাই আমি আম্মুরে বললাম যে আম্মু তুমি আমার 3 লাখ টাকা যদি ম্যানেজ করে দিতে পারো, আমি এরকম একটা দোকান দিতে পারবো এবং এই দোকান থেকে মোটামুটি আমি চলতে পারবো এবং আমি ওখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো, তুমি যদি আমাকে এটা করো। আমার আম্মাকে আমি এটা বললাম। আম্মা আমার কথা শোনার পরে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, আমি তোকে 3 লাখ টাকা ম্যানেজ করে দিব, তাহলে তুই দোকানটা কোথায় দিবি এটা তুই আলোচনা কর। এই কথা আমার আম্মু আমাকে বলতেছে। তো আমার আম্মা যখন আমাকে এই কথাটা বললো, পরে আমি দোকান দেওয়ার জন্য মানে প্লেস খুঁজতেছি কোথায় দোকান দেওয়া যায়। তো একটা জায়গা আমি নির্ধারণ করি, ওইখানে আমি দোকান দিব, ওরকম একটা মানে চিন্তাভাবনা সিদ্ধান্ত নিই যে ওইখানে দোকান দিব। তো আমার আম্মু তখন আমাকে টাকাটা ম্যানেজ করে দেয়, 3 লাখ টাকা আমার আম্মা আমাকে ম্যানেজ করে দেয়, তার স্বামীর বাড়ি থেকে ম্যানেজ করে দেয়। আমি তখন টাকাটা নিয়ে এখানে দোকান দেওয়ার জন্য খুব আলোচনা চালাইতেছে, কথাবার্তা বলতেছি। এরই মাঝে হঠাৎ করে একদিন তুবু আমাকে ফোন দিয়ে বলে যে তুমি একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি তখন যাই, গেলে পরও আমাকে বলে জানো রিফাত আসলে কি আমার আব্বা তোমার সাথে বেইমানি করতেছে। তাই আমি বললাম যে তোমার আব্বা আমার সাথে বেইমানি করতেছে? বলে হ্যাঁ আমার আব্বা তোমার সাথে বেইমানি করতেছে, আসলে মূলত আমার আব্বা কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দেবে না। এই কথা আমাকে তুবা বলতেছে। আমি তখন বললাম কেন? তোমার আব্বা তো বললোই আমার আম্মার কাছে যে আমি যদি কোনো কিছু একটা করতে পারি তাহলে তোমার আব্বা তোমাকে আমার কাছে বিয়ে দেবে, এটা তো তোমার আব্বা আমাকে বললো। এখন বলার পরে বিষয়টা এরকম হবে কেন? আমাকে বলতেছে তুমি আমার আব্বাকে চিনো না। আমার আব্বা আসলে তুমি আমাকে যদি যাতে বিরক্ত না করো, আমাকে ডিস্টার্ব না করো, এই জন্য আমার আব্বা একটা চালাকি করে তোমাকে বলছিল যে দোকান দেওয়ার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য, ব্যবসা বাণিজ্য করলে আমাকে তোমার কাছে বিয়ে দেবে। আসলে এটা হচ্ছে আমার আব্বার একটা চালাকি এবং ট্রিক্স। আমার আব্বা এই ট্রিক্স খাটিয়ে তোমার কাছ থেকে কিছুটা সময় নিয়েছে এবং এই সময়ে আমার আব্বা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, এই কথাবার্তা আমার আব্বার মুখে আমি শুনতেছি। আমি তখন বললাম তাহলে তো বা এখন কী করবো, তুমি কী করতে বলতেছো? ও আমাকে বলছে তাহলে চল আমরা দুজনে পালায়া যাই। আমার এও বলতেছে। আমি বললাম পালিয়ে যাব? এখন পালিয়ে আমি কেন? আমি তো আম্মার কাছ থেকে টাকা আনছি, ব্যবসা বাণিজ্য করবো। আমাকে বলো তুমি তো ব্যবসা বাণিজ্য করবো আমাকে পাওয়ার জন্যই, তাই না? আমি বললাম হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য। ও বলে এই পাওয়াটা যদি তুমি ব্যবসার আগেই পেয়ে যাও আমাকে, তাহলে তো সমস্যা নাই। তোমার আম্মা যেই টাকাটা দিয়েছে এই টাকাটা দিয়ে আমরা চলো পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা দূরে কোথাও গিয়ে ওখানে একটা ব্যবসা বাণিজ্য করবো, ওইখানে ব্যবসা বাণিজ্য করবো, এরপর আমরা দুজনে একসাথে থাকবো। তো তুমি আপাতত টাকাটা নিয়ে নাও, টাকাটা নিয়ে আমরা পালায়ে যাই। আর এই কথা তোমার আম্মাকেও বলার দরকার নাই। এখন যদি তুমি তোমার আম্মাকে বলো যে তুমি আমার সাথে পালায়ে যাবে এই টাকা দিয়া, তোমার আম্মা কিন্তু রাজি হবে না। দেখা যায় তোমার আম্মু এই কথাটা আমার আব্বার কাছেও বলে দিতে পারে, এরপরে কিন্তু আমার আব্বা আমাকে ঘরের মধ্যে আটকাই ফেলবে, আমাকে আর ঘর থেকে বেরোইতে দিবে না, একটা ঝামেলায় পড়ে যাবো। তো প্লিজ তুমি যেভাবেই পারো তুমি এই কাজটা করো, তুমি চলো এই টাকাগুলো দিয়ে তুমি আমার সাথে পালায়ে যাই, আমরা পালায়ে যাই। তেন ওর কথাটা শুনে আমিও তখন একটু চিন্তা করতেছিলাম, বললাম যে ঠিক আছে আমি দেখি কী করতে পারি। পরে আমি ঘরে বসে বসে চিন্তা করতেছি, আমার তো গার্ডিয়ান বলতে একমাত্রই আমার মা, আমার তো বাবা থেকেও নাই। আমার বাবা তো হয়েছে ওই বাদাইমার মতোই ঘুরে বেড়ায়। তখন ভাবলাম যে নিজে চিন্তা করতেছি যে আমার কাছে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তো দোকান দিব পরিকল্পনা করতেছি, কারণ একটাই দোকান দিয়ে যে আমি অনেক বেশি টাকার মালিক হব বা অনেক বেশি টাকা ইনকাম করব, এরকম তো আসলে বিষয় না। দোকান তো দিতেছি একটাই কারণ, সেটা হচ্ছে আমি তুবাকে বিয়ে করার জন্য। ওকে বিয়ে করার জন্যই তো আমি দোকানটা দিতেছি। তো ঠিক আছে যদি আমি ওকে বিয়ে করতেই পারি তাহলে তো কোনো সমস্যা নাই, আমি যেভাবেই পারি আমি ওর সাথে পালায়া যাব, ওই টাকাটা নিয়ে পালায়া যাব। আমি রাতের মধ্যে সিদ্ধান্ত নিলাম এবং আম্মাকেও তখন বিষয়টা বললাম না। বিষয়টা না বলে পরের দিন আমি তুবারে বললাম যে তুবা এখন আমরা কোথায় যাব বা কোন জায়গার ভিতরে যাব, কিভাবে পালাবো। ও তখন আমাকে বলেছে আমি তোমাকে সব কিছু বলে দিব, আমরা কখন যাব তুমি অপেক্ষা করো। তো ওই দিন 3টা বাজেও আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আজকে রাতের 8টা বাজে আমরা পালায়ে যাব আমার দুঃসম্পর্কের এক খালার বাড়িতে। ওই খালার বাড়িও সিলেটে, মানে সিলেটের খুব মানে শেষে প্রায় ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গা আছে, ওই দিকে পড়ছে। তো আমাকে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার ওইখানে চলে যাব আমার খালাম্মার বাড়িতে, তোমাকে সব সাথে করে নিয়ে যাব। 8টার দিকে তুমি তোমার কাপড় চোপড় সব কিছু নিয়ে রেডি হইয়া আমাদের ঘরের পিছনে চলে আসো। আইসা আমার জানালায় টোকা দিবা, টোকা দিলে আমি আমার কাপড় চোপড় নিয়ে বেরোবো, এরপর আমরা রাতের বাসেই ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। তা আমাদের এলাকাটা একটু হাওর এলাকা ছিল আর কি, আপনার পানি ছিল বেশি। তো আমি তখন বললাম যে আমরা যদি ওই সময় নৌকা না পাই, ও বলে আমার নৌকা ঠিক করা আছে, নৌকা দিয়ে আমরা ওই পারে চলে যাব।
তো এই কথা মতো আমি তখন রাত 8টার দিকে ওদের ঘরের পিছনে আসলাম। ঘরের পিছনে আসার পর ডাক দিলাম, মানে ডাক দিলাম বলতে ওর জানালায় শব্দ করলাম, ও তখন বেরিয়ে আসছে, ওর হাতেও তখন ব্যাগ টেক সব কিছু। এবং বেরিয়ে আসার পরে আমি তখন ওকে নিয়ে পালাইয়া গেলাম। নৌকা দিয়ে পার হইলাম ঘাট পার হওয়ার পরে আমরা ওই পারে গিয়ে গাড়িতে উঠলাম সোজা ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আমরা সারা রাত ছিলাম, কারণ সকাল হয়নি, এই জন্য ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সারা রাত থেকে এর পরের দিন সকালবেলা ওর খালাম্মার বাড়িতে গেলাম। এবং খালাম্মার বাড়িতে যাওয়ার পরে ওর খালাম্মা আমাদেরকে খুব ভালোভাবেই মানে আপ্যায়ন করলো। তখন আমার মোবাইলটাও বন্ধ, একইভাবে তোমার মোবাইলটাও বন্ধ করে দিই, যাতে পরিবারে কারোর সাথে যোগাযোগ না থাকে। তো সেখানে সারাদিন ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, করার পরে আমি রাতের বেলায় ঘুমাইছি, ভালোভাবেই রাতে ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পরে সকালবেলা যখন আমার ঘুমটা ভাঙার পর আমি দেখতেছি যে তুবা নাই, মানে ও নাই, ও তো পাশের ঘরে ছিল। ওর খালারে জিজ্ঞেস করলাম, কি ও খালা তুবা কই? বলে ও তো রাতের বেলায় কই জানি চলে গেছে। তো আমার যে টাকার ব্যাগটা ছিল, মানে যেহেতু আমি টাকা আনছিলাম, ওইটা আমি তুবার কাছে রাখছিলাম। ও বলছিল ওর খালাম্মার কাছে দিবে, ওর খালাম্মা কোনো লকারে লুকিয়ে রাখবে, এটা বলছিল। এই জন্য কিন্তু টাকাটা আমি ওর হাতে দিয়েছিলাম। তো এখন ওর খালাম্মা বলতেছে ও নাকি নাই। তাই আমি বললাম কোথায় গেছে? বলে তা তো জানি না কোথায় গেছে, কই জানি চলে গেছে, ও তো নাই, কালকে রাতে চলে গেছে। তখন আমার হঠাৎ করে মনে যে আমার টাকার ব্যাগ। আমি তখন বললাম যে খালা এরকম একটা কালো ব্যাগ, এটা কি ও আপনার কাছে দিছিল? বলে না, আমার কাছে কোনো ব্যাগ ট্যাগ দেয় নাই, ও সব কিছু নিয়ে কোথায় চলে গেছে আমি জানি না, ও মনে হয় পালাইছে। ওই খালাম্মাটা একটু গরিব ছিল, আপনার নিম্নবিত্ত পরিবারের মানুষ ছিল, ওরা কৃষি কাজ করতো। পরে আমি আমার মোবাইলটা খুলে ওর নাম্বারে কল দিলাম, ওর কাছে তো ওর মোবাইল ছিল, দেখি যে ওর মোবাইলটা তখনও বন্ধ হওয়ার পর আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ আমি এখন কী করবো? আমি তো খুব বিভাগে পড়ে গেলাম। এখানে থাকতেছি প্রায় দুপুর 12টার দিকে দেখলাম যে ওর যে খালা আছে উনিও জানি আমার দিকে কেমন করে তাকাইতে আছে। মানে উনি মুখে এটা আমাকে বলতে পারতেছে না যে আমি যাতে এই পরিবার থেকে চলে যাই, মানে এখান থেকে বেরিয়ে যাই। উনি এটা মুখে বলতে পারতেছে না, কিন্তু আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে। 2টার দিকে উনি সোজাসুজি আমাকে বলে দিল, যেহেতু তুমি তুবাকে নিয়ে আসছো, এখন তুবা কই চলে গেল তার তো কোনো ঠিক নাই। আমরা গরিব মানুষ বাবা, কৃষি কাজ করে খাই, কখন কোন ঝামেলায় পড়ি তা তো বলা যায় না। তুমি তো দুপুরে খাওয়া দাওয়া করছো, এখন তুমি চলে যাও। ডিরেক্টলি আমাকে এটা বলে দিল যে এখন তুমি চলে যাও। পরে আমি ওদের ওখান থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আসার পরে আমি তখন আমার আম্মুরে ফোন দিয়েছি। আম্মুরে ফোন দিয়ে আম্মুর কাছে কান্নাকাটি করতেছি যে আম্মু এই ঘটনা, আমার সাথে তো এগুলো হয়েছে। আমার আম্মা বলে, মেয়ের বাবা তো আমারে ফোন দিয়া খুব গালাগালি করতেছে, তুই নাকি ওনার মেয়ের নিয়ে পালাইছস, এখন মেয়ে কই? আমি বলে, মা ও তো এমনি আমার টাকাগুলো নিয়ে পালাই গেছে। আমার আম্মা বলে, আয় হায় সর্বনাশ হয়ে গেছে, এখন কি হবে? আমি বলে, আম্মা আমি এখন কী করবো? আম্মা আমার বলে, তুই একটা কাজ কর, তুই গোপনে আমাদের বাড়িতে চলে আয়, এরপরে যা হবার তা হবে। পরে আমি গোপনে আমার আম্মুর বাড়িতে চলে গেলাম। আম্মুর বাড়িতে চলে যাওয়ার পরে এদিক দিয়ে তুবার বাবা করলো কি, আমার নামে মামলা করে দিল। মানে তুবা যে কোথায় চলে গেছে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ওর সাথে আমার এত ডিপ রিলেশন ছিল যে দুজনকে এত ভালোবাসতাম, এত গভীর রিলেশনের মাঝে ও যে আমার সাথে এই বেইমানিটা করবে, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি, কল্পনাও করতে পারিনি যে ও আমার সাথে এই কাজটা করবে। আমি তখন আমার আম্মুর বাড়িতে আসলাম। আমার আম্মুর বাড়িতে আসার পর আম্মু তখন আমার বলতেছে, তুই এখানে থাক, মন খারাপ করিস না, মানে যা আছে বা ভাগ্যে যা আছে তাই হবে, তুই অপেক্ষা কর বা ভালো থাক। আম্মু আমাকে বলতেছে। এদিক দিয়ে আমার নামে মামলা মোকদ্দমা করে আমাদের এলাকাতে আমার আব্বারে ধরে থানাতে পুলিশে নিয়ে গেছে। আমার আব্বারে ধরে নিয়ে আমারে খুঁজতেছে, মানে আমারে খোঁজার জন্য উঠে পড়ে লাগছে। খুব খারাপ একটা অবস্থা। এর মাঝে আমি তো তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। তোমাকে হারানোর পরে আমার তখন খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, মানে আমি জাস্ট মাতালের মতো রাস্তায় ঘুরি, পথে ঘুরি, কান্নাকাটি করি। খুব খারাপ একটা অবস্থা। আমার আম্মু ওই সময় বৃষ্টিকে বললো যে, বৃষ্টি একটা কাজ কর, এভাবে রিফাত যদি চলতে থাকে তাহলে তো রিফাত মারা যাবে, ওর তো অবস্থাটা ভালো না, খাওয়া দাওয়া করে না, ঘুমায়ও না, কেমন জানি পাগল হয়ে গেছে, তুই ওর একটু সময় দে এবং ওর সাথে তুই আস্তে আস্তে করে মিশার পরে ওরে একটু তুই ভালো করার চেষ্টা কর। তো এরপরে বেশিরভাগ সময় আমার মন খারাপ থাকলে তখন বৃষ্টি আমাকে ডেকে নিত। বিশেষ করে রাতের বেলা আমি কান্নাকাটি করতাম, ঘরে বসে কান্নাকাটি করতাম যে যারে এত ভালোবাসলাম, এত ডিপ রিলেশন যার সাথে ছিল, সেই আমার সাথে বেইমানি করলো। তো তখন বৃষ্টি আমাকে ডাইকে নিয়ে, ওদের গ্রামটা অনেক সুন্দর ছিল এবং ওরা ছিল ওই গ্রামের সবচেয়ে ধনী লোক। মানে বৃষ্টির বাবা অনেক ধনী লোক ছিল, ওনার অনেক জায়গায় সম্পত্তি, বাজারে দোকানপাট, এরপরে সব কিছু মিলে উনি অনেক বড় লোক। এই তখন বৃষ্টি আমার সাথে এভাবে থাকতে শুরু করে, মানে আমাকে সময় দিতে শুরু করে, আমার সাথে দুষ্টামি করতে শুরু করে। এভাবে কিছুদিন কাটার পরে আমি হঠাৎ করে একদিন বৃষ্টিকে বলে বসলাম যে, বৃষ্টি জানো, আমি তোমাকেই না পছন্দ করেছিলাম এবং আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি জানি না হঠাৎ করে আমার জীবনে এই তুয়া মেয়েটা কোত্থেকে আসলো।
আর এই তুবা আমার জীবনে কখনোই আসতে পারতো না, শুধু তোমার জন্য তুবা আমার জীবনে আসার সুযোগ পাইছে। সত্যিকার অর্থে কেউ যদি আমার জীবনটা নষ্ট করেই থাকে, সেটা একমাত্র তুমি আমার জীবনটা নষ্ট করছো। ও তখন আমাকে বলে, আপনি এরকম করে বলতেছেন কেন? আমি কিভাবে আপনার জীবন নষ্ট করলাম? বললাম যে আমি তোমাকে ভালোবাসছিলাম, তোমার সাথে কথা বলছিলাম, তুমি হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলা। আম্মার কাছে ফোন দিলে, আম্মুকে যদি বলি যে বৃষ্টিরে দাও, আম্মু তখন তোমার কাছে দিলে তুমি আমার সাথে কথা বলতে না। তো তোমার কাছ থেকে অবহেলা পাওয়ার পরেই তো আমি এই তুবা মেয়েটার সাথে কথা বলছি, তা নাহলে তো আমি ওর সাথে কথা বলতাম না। তো বৃষ্টিও তখন খুব ইমোশনালি আমাকে বলে যে ঠিক আছে, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, এখন তুমি যেভাবে বলবা এভাবেই হবে, কোনো সমস্যা নেই। এরকম করে তো আমাকে খুব বেশি টেক কেয়ার করতে থাকে। দীর্ঘ প্রায় 6 থেকে 7টা মাসের মতো তো আমার পিছনে শ্রম দিতে থাকে। আমার সাথে সুন্দর করে কথা বলে, আমাকে নিয়ে ঘুরতে যায়, এখানে ওইখানে বেড়াতে যায়। এই 6-7 মাসের ভিতরে আমার ভিতরে যে তুবার জন্য যে ভালোবাসা ছিল, বৃষ্টি তার সমস্ত ভালোবাসাগুলোকে হত্যা করে। এবং আমি তখন বৃষ্টির প্রতি খুব মাতরা হয়ে যাই, ওকে খুব ভালোবাসি এবং ও আমাকে অনেকটা ভালোবাসে এবং সম্পর্কটা তখন খুব ডিপে চলে যায়। এর মাঝে আমি তুবার সন্ধান পাই। তুবা আমার সাথে মীর জাফরের চেয়েও আরও বেশি বড় বেইমানি করেছে। তুবা মূলত অন্য একটা ছেলেকে ভালোবাসতো, আমাকে না। এবং তুবা তার বাবাকে বলছে ওই ছেলের কাছে তুবাকে বিয়ে দেওয়ার জন্য। তুবার বাবা ডিরেক্টলি বলছে যে না, ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না, মূলত তুবাকে বিয়ে ওই ছেলের কাছে তুবাকে বিয়ে দেবে না, বিয়ে দেবে আমার কাছে। যেহেতু আমার আম্মুর সাথে তুবার আব্বুর কথা হয়েছে, তারা কথাবার্তা বলছে, বলার পরে আমার তুবার আব্বু তুবাকে বলতেছে যে আমি যদি তোকে বিয়ে দিই একমাত্র রিফাতের কাছেই দিব, কারণ রিফাতের আম্মুর কাছে আমি ওয়াদাবদ্ধ। তো এই সময় তুফা তখন আমার সাথে বেইমানি করলো এবং বেইমানি করে আমাকে বলল যে ওর বাবা ওকে আমার কাছে বিয়ে দেবে না, ওর বাবা একটা কাহিনী করছে। যেই কাহিনীটা ও করছে সেম কাহিনীটা ওর বাবার উপরে ঠেলে দিছে। তো ও যে ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা একটু গরিব ছিল, অত টাকা পয়সা ছিল না, যার জন্য কৌশলে আমার সাথে পালিয়ে গিয়ে আমার টাকাগুলো নিয়ে ওই ছেলের সাথে পালাইছে এবং তারা এখন ঢাকাতে আছে, খুব ভালো আছে। ওই ছেলে নাকি কোনো একটা কোম্পানিতে চাকরি করে, দুজনে মিলে খুব ভালো সময় কাটাইতে আছে। যাই হোক, ভালো থাকলে ভালো থাকুক, একদিনের জন্য হলেও তোকে ভালোবাসছিলাম, ওর কোনো ক্ষতি হোক, ও কষ্টে থাকুক এটা আমি চাই না, ওর মতো করেও ভালো থাকুক। এরই মাঝে আমি তখন বৃষ্টির সাথে ভালোই আছি এবং আমি তুবাকে হারিয়ে যে বৃষ্টিকে পাইছি, এটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং এটা যে আমি পাবো আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আমি তখন বৃষ্টিকে মনে প্রাণে ভালোবাসি, বৃষ্টি আমাকে অনেক ভালোবাসে। এভাবে দীর্ঘ 1 বছর কেটে গেল। আমি তখন সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়ে গেলাম, ঠিক হয়ে গেলাম, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই, সব কিছু ঠিক হলো। কিন্তু একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম 1 বছর পরে বৃষ্টি জানে আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরতে শুরু করে। একটু একটু করে দূরে সরতে শুরু করে। আগের মতো করে আমার সাথে কথা বলে না, আগের মতো করে আমার সাথে ঘুরতে যায় না। আমি যদি ডাকি বা কোনো বিষয়ে কথা বলতে চাই, ও জানি কেমন আমাকে ইগনোর করে, আগের মতো করে আমার সাথে মিশে না। বিষয়গুলো দেখার পরে ধরেন আপনি কাউকে ভালোবাসছেন আর আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার কাছ থেকে একটু দূরে সরে যায়, তবে কিন্তু ভালোবাসা বাড়ে, কোনো অংশেই কমে না। আমি কিন্তু তখন তুবাকে বৃষ্টিকে আরও বেশি ভালোবাসতে শুরু করি, কিন্তু বৃষ্টি আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে এবং বৃষ্টির ওই দূরে সরা আমি আর মেনে নিতে পারতেছিলাম না। আমার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল যে ও আসলে এরকমটা কেন করবে বা আমার কাছ থেকে এরকম দূরে সরে যাবে কেন। এবং একটা পর্যায়ে আমি তখন বৃষ্টিকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম যে তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো? আমার কাছে মনে হয় তুমি আমাদের মাঝে কোনো একটা স্পেস তৈরি করতে চাচ্ছ। আমার সাথে আগের মতো করে কথা বলো না, আমার কাছ থেকে দূরে থাকো, কাছে ডাকলেও কাছে আসো না। আমার কি কোনো অপরাধ, আমার কি কোনো অন্যায়? আমাকে বলে না, আপনি একটা অসুস্থ মানুষ ছিলেন, আপনাকে ট্রিটমেন্ট করা দরকার ছিল, চিকিৎসা করা দরকার ছিল, আমি একজন নার্স হিসাবে আপনার চিকিৎসা করেছি, অতটুকুই। আমি তখন বললাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? ও আমাকে বল আমি কি কখনো আপনাকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আমি তখন বললাম বৃষ্টি দেখো, আমি তুবাকে হারিয়ে পাগল হয়ে গেছিলাম। ও বলে হ্যাঁ, এটা আমি জানি, আর পাগল হয়েছেন বলেই আমি আপনাকে সুস্থ করে তুলেছি, অতটুকুই। আমি বললাম তার এই যে আমরা রাতের বেলায় ঘুরে বেড়ানো, হাত ধরে ঘুরে বেড়ানো, তোমার কোলে ঘুমানো, আমার মাথা টেপে দেওয়া, গভীর রাতে একসাথে আমরা সারাটা রাত কাটানো, জিজির পারে ঘুরে বেড়ানো, এই সবই কি তাহলে অভিনয় ছিল? আমাকে বলে না, কোনোটাই অভিনয় নয়। একজন অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য একটা ডাক্তার যা করে আমি তাই করেছি। আমার মা আমাকে খুব ভালোবাসে, আমিও মাকে অনেকটা ভালোবাসি। আমার মা তোমার মা, তো তিনি আমাকে বলেছিল যেভাবেই পারি আমি যাতে তোমাকে সুস্থ করে তুলি। তো আমার কাছে মনে হলো যেহেতু তুমি একটা মেয়ের কাছ থেকে ধোঁকা খাইছো, প্রতারিত হয়েছো, সো আমি যদি তোমাকে ঠিকমতো সময় দিতে পারি, আমার সাথে তুমি ঠিকমতো টাইম ওয়েস্ট করতে পারো, তাহলে তুমি হয়তো ঠিক হয়ে যাবা। এবং আমার ধারণাই ঠিক তুমি এখন ভালো হয়ে গেছো, সুতরাং এই বিষয় নিয়ে আর আমার সাথে কথা বলতে এসো না।
আমি তখন দেখলাম যে আমি দ্বিতীয়বারের মতো আবারও ধোঁকা খাইলাম, এবং এই ধোঁকাটা আমি আর মেনে নিতে পারবো না। আমার কথা হচ্ছে, পৃথিবী যাই হোক, আমি তুবাকে আমি বৃষ্টিকে বিয়ে করবই করব। এবার আমি সর্বপ্রথম আমার আম্মাকে বিষয়টা জানাইলাম যে আম্মা, আমি বৃষ্টিকে ভালোবাসি, আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? আমার আম্মার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়তে শুরু করলো। আমাকে বলতেছে, এটা তুই স্বপ্নও চিন্তা করিস না, এটা তুই কী ধরনের কথা বলিস? বৃষ্টি তোর বোন, তুই ভাই হয়ে বোনকে বিয়ে করবি? আমি বললাম, মা, বৃষ্টি আমার কেমন বোন? বৃষ্টি তো তোমারও রক্তের কেউ না, আমারও রক্তের কেউ না। বৃষ্টির বাবাও আলাদা, বৃষ্টির মাও আলাদা, তাহলে আমি বৃষ্টিকে তো বিয়ে করতে পারি। আমার আম্মা বলে, না, বাবা আলাদা হোক আর মা আলাদা হোক, বৃষ্টি আমাকে মা করে ডাকে, ও আমার মেয়ে আর তুই আমার ছেলে। আমি এটা কীভাবে পারবো যে আমার ছেলে মেয়ের বিয়ে আমি দেবো? এটা হতে পারে না। আমি তখন বললাম, মা, তুমি জানো বৃষ্টি তো আমাকে ভালোবাসছিল। আমার আম্মা বলে, যাই করছিল বৃষ্টি তোকে ভালো করার জন্য করছিল। আমি বলি, মা, আমি বৃষ্টিকে না পাইলে মরে যাবো। মা, আমি বৃষ্টিকে না পাইলে মরে যাব। আমার আম্মা বলতেছে, দেখ বাবা, পাগলামি করিস না, তোর বাবাও এরকম পাগলামি করে তার আমার জীবনটা নষ্ট করছে, সেম পাগলামি করে তুই বৃষ্টির জীবনটা নষ্ট করিস না। আমি বললাম, আমি বৃষ্টির জীবন নষ্ট করতে যাব কেন? আমি গরিব বলে কি বৃষ্টিকে আমি পাবো না? আমার আম্মা বলে, ধনী গরিবের কথা নয় বাবা, দেখ তোর বাবার বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক অপমানিত হয়েছি। একটা সময় বৃষ্টির বাবা আমাকে বিয়ে করে, এবং তিনি যদি আমাকে বিয়ে না করতো তাহলে আমার জীবনটা সেখানেই ধ্বংস হয়ে যেত। তিনি আমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিয়েছে, আর এই নতুন জীবনের বিনিময়ে আজকে আমি তোকে পেয়েছি বা আমরা এতটা ভালো আছি। বাবা না, ভালো, প্লিজ এরকম করে না, তুই সব কিছু ভুলে নতুন করে বাঁচতে শিখ, বৃষ্টির জন্য পাগলামি করিস না। আমি বললাম, মা, আমি বৃষ্টিকে ভালোবাসি, আমি বৃষ্টিকে না পাইলে বাঁচব না। এবার আস্তে আস্তে দেখলাম যে বৃষ্টির জন্য বৃষ্টির বাবা, মানে অসুস্থ বাবা, বিয়ের ঘর দেখতে শুরু করে। ওইখান থেকে বৃষ্টির জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে। আমি বুঝতে পারলাম যে তারা বৃষ্টিকে বিয়ে দিয়ে দিবে, এবং আমার আম্মাও এদিক সেদিক বৃষ্টির জন্য ছেলে দেখতেছে। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে না, এটা হতেই পারে না, আমি বৃষ্টিকে ভালোবাসি এবং আমি বৃষ্টিকে বিয়ে করব। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমি পাগলামি করতেছি। এবার বৃষ্টির যে বাবা আছে তিনি বিষয়টা বুঝতে পারে, মানে কিছুটাও হলেও উনি বুঝতে পারে যে আমি বৃষ্টির জন্য পাগলামি করতেছি। একদিন তিনি আমার আম্মাকে ডিরেক্টলি বলে যে, দেখো, আমি তোমাকে বিয়ে করে এনেছি, বাট তোমার সাথে আমার এরকম কোনো কথা ছিল না যে তুমি তোমার আগের সংসারের ছেলেকেই আমার বাড়িতে নিয়ে আসবা। এরকম কিন্তু কোনো কথা তোমার সাথে আমার হয় নাই, এরকম কোনো কথা ছিল না। আজকে তুমি তোমার আগের সংসারের ছেলেকে তুমি আমার বাড়িতে নিয়ে আসছো, এবং সেই ছেলে আমার মেয়ের পিছনে লাগছে। তো এটা আসলে হতে পারে না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি তোমার এই ছেলেকে আমার বাড়ি থেকে বের করে দাও। আর এই ছেলেকে যদি তুমি আমার বাড়ি থেকে বের না করো, তাহলে আমি বাধ্য হব এই বৃদ্ধ বয়সে তোমাকে আমার বাড়ি থেকে বের করার জন্য। কারণ আমার মেয়ের সুখের জন্য, আমার মেয়ের ভালো থাকার জন্য, ছোটোবেলা আমার মেয়েকে দেখাশোনা করানোর জন্য আমি তোমাকে বিয়ে করে আনছি। আর এখন যদি তোমার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আমি মানব না। আমার আম্মা তখন আমাকে ডিরেক্টলি বললো যে, রিফাত, তুই চলে যা, তুই এখানে থাকিস না। আমি বললাম যে, মা, এটা তুমি কি বলতেছো? আমি তোমার সন্তান, আমি এক পৃথিবী কষ্টে আছি, আমি কোথায় যাব? তুমি তো জানো যে তুবার বাবা এখনও সে আমার নামে মামলা দিয়ে রাখছে, আমি এখনও তো সেই মামলা থেকে বেরোইতে পারি না। আমার মা তখন বলে, আমি এই লোকের কাছ থেকে তোর জন্য 3 লাখ টাকা চেয়ে নিছি, আমি বলছি যে ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, আমার একটাই ছেলে, তো উনি আমাকে 3 লাখ টাকা দিয়েছে, সেই টাকাটাও আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি না, বা তুই ফিরিয়ে দেস নাই। এর মধ্যে আবার তুই ওনার মেয়েকে বিয়ে করার জন্য এরকম পাগলামি করতেছিস, এইসব তো আর মেনে নেওয়া যায় না। যা হবার তা হয়েছে, তুই কেন এখান থেকে চলে যা, তুই এই পরিবারে আর থাকিস না। আমি যতভাবে আমার মাকে বুঝালাম যে, মা, এটা হতে পারে না, আমি বৃষ্টিকে ভালোবাসি, কিন্তু আমার মা আমাকে লাস্টে বললো, তুই যদি এখান থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি আমার মাকে ভালোবাসি, অনেকটাই ভালোবাসি, যার জন্য এক পৃথিবী পরিমাণ কষ্ট বুকে জমা নিয়ে আমি তখন এখান থেকে বিদায় হয়ে গেলাম, আমাদের বাড়ি থেকে চলে গেলাম, মানে আমার সৎ বাবার বাড়ি থেকে চলে গেলাম। যাওয়ার কোনো রাস্তা আমার ছিল না। আমি তখন সিলেটে যাই, এবং সিলেটে যাওয়ার পরে একটা হোটেলে, মানে বাতের হোটেলে চাকরি নেই, এতটাই অসহায় হয়ে গিয়েছিলাম যে আমার চারপাশটাই পুরো অন্ধকার ছিল। একটা বাতের হোটেলে চাকরি নেই, এবং সেই হোটেলে চাকরি করতেছি, খুব কষ্ট বুকের মধ্যে জমা। এরকম করে প্রায় মাসখানিকের মতো আমি ভাতের হোটেলে চাকরি করি। মাসখানিক পরে একদিন আমার আম্মা আমারে ফোন দেয়, আমারে ফোন দিয়ে বলতেছে, রিফাত, তোর একটা কথা বলি বাবা, রাগারাগি করিস না, যদি পারিস তুই আয়, তুই আসলে আম্মা খুব খুশি হব, যদি ভালোভাবে আসতে পারিস তাহলে আয়, আর যদি মনে কষ্ট থাকে তাহলে আসিস না, তোর দাওয়াত আগামী সোমবারে। আমি তখন বললাম, কিসের দাওয়াত মা? বলে, সোমবারে বৃষ্টির বিয়ে। এটা শোনার পরে আমার কাছে মনে হয় আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই।
মানে অঝরে কান্না করতে শুরু করছি। আমার সাথে আমার বাকি ওয়েটাররা ছিল, সবাই আমারে ধরে বলতেছে, কী হয়েছে ভাই, কান্না করতেছেন কেন? আমি কাউরে আর কোনো কিছু বললাম না, হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমি বের হয়ে চিৎকার করে কাঁদতেছি রাস্তার মধ্যে। সত্যি কথা বলতে গেলে আমি তুবাকে যতটা ভালোবাসছি, আমার কাছে মনে হয় এখন আমি সেই তুবার চেয়েও বৃষ্টিকে আরও বেশি ভালোবাসছি, এবং বৃষ্টিকে না পাইলে আমার বেঁচে থাকাটাই বড় দায় হয়ে যাবে। আমি তখন চিৎকার করে কান্না করতেছি এবং পুনরায় মারে আবার কল দিলাম। মারে বললাম যে, মা তুমি এটা কী বলতেছো? আমার আম্মা বলে, হ্যাঁ, বিয়ের সাথে সব কিছু ঠিকঠাক, সোমবারে বিয়ে, এখন তুই যদি আসিস তাহলে তুই ভালো করে আয়, কিন্তু বাবা তোর কাছে আমার অনুরোধ, মা হিসাবে তোর কাছে আমার অনুরোধ, এরকম কোনো কাজ করিস না যে কাজটা করলে আমি আর বৃষ্টির বাবার সংসারটা করতে পারবো না, এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে, এরকম কোনো কাজ তুই করিস না। যদি আসিস বিয়েতে ভালো করে আয়, যেরকম 8-10টা মানুষের বিয়েতে আসে এরকম তোর বোনের বিয়েতে তুই আয়। তখন কিন্তু আমি বৃষ্টিকে মনে প্রাণে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তারপরে চিন্তা করলাম, অন্তত বধূ সাজলে বৃষ্টিকে কেমন লাগে, এটা তো অন্তত দুনয়ন ভরে একবার দেখতে পারবো। যাকে আমি বিয়ে করতে পারলাম না, যে আমার ঘরের বউ হলো না, অন্তত একবারের জন্য হলে তো দেখতে পারবো যে সে দেখতে কতটা, বধূ সাজলে তাকে কেমন লাগে। শুধু বধূ সাজলে তাকে কেমন লাগে এটা দেখার জন্যই আমি তখন আস্তে আস্তে করে বিয়ের অনুষ্ঠানে গেলাম। সকালবেলা একটা সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরে আমি বিয়ের অনুষ্ঠানে গেলাম। যাওয়ার পরেই বৃষ্টির বাবা আমাকে দেখার পরেই উনি আমার দিকে একটু গরম নজরে তাকাইলো, এবং আমার মা তখন আমার কাছে আসলো, এসে আমাকে বলতেছে, কোনো পাগলামি করবি না, তুই বিয়েতে আসছিস, যেভাবে 8-10টা মেহমান আসে তুই একইভাবে আসছিস, বিয়ে খাবি এবং বিয়ে খেয়ে তুই চলে যাবি, এখানে থাকবিও না, কোনো ঝামেলাও করবি না। আমি তখন বললাম, মা আমি একটাবার বৃষ্টিকে দেখতে চাই। আমার আম্মা বলে, তোর পায়ে ধরি বাবা, এরকম কিছু করিস না বাবা, তোর কাছে অনুরোধ, আমি সারাটা জীবন অনেক কষ্ট পাইছি, বৃষ্টির বাবার কাছে এসে আমি একটু সুখের ছোঁয়া পাইছি, তুই আমার এই সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাই দিস না বাবা, তুই এই কাজটা করিস না বাবা, না ভালো। আমার আম্মা তখন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে। মুহূর্তের মধ্যে সব ভুলে গেলাম। এক পৃথিবী পরিমাণ ভালোবাসা বৃষ্টির জন্য ছিল। সব কষ্ট বুকে চাপা দিয়ে আমি তখন বৃষ্টির ভাই সেজে বৃষ্টির এই বিয়েতে আমি তখন কাজ করতে শুরু করি। নতুন মেহমানরা আসার আগে গ্রামের যে মানুষগুলো ছিল তাদেরকে খাওয়া দাওয়া করানো, তাদের সেবা যত্ন করা। এরপরে তারা চলে যাওয়ার পরে বর্ষে যে নতুন মেহমান আসবে, নতুন মেহমানের জন্য আগ থেকেই খাবার দাবার সব কিছু রেডি করে রাখা থেকে শুরু করে স্টেজ পরিষ্কার করা, কোমরে গামছা বেঁধে অন্য গ্রামের 8-10টা মানুষের মতো আমিও তখন সেদিন কাজ করতেছি। অনেকেই প্রশ্ন করে যে এই ছেলেটাকে, সবাই বলে যে এটা বৃষ্টির ভাই, এটা বৃষ্টির সৎ ভাই, এরকম করে সবাই বলে। আমিও তখন শুনি, কি আর করব, সত্য যা তাই তো মানুষ বলে, আমি তো আর কাউকে কোনো কিছু বলতে পারি না। এরকম কথাগুলো শুনতেছি। একটা পর্যায়ে বর্ষে যে আসলো এক মধ্যবয়স্ক লোক, যিনি আমার চেয়েও অনেক বেশি বয়স, ওই লোকটার সাথে নাকি বৃষ্টির বিয়ে হবে শুনেছি। ওই লোকটা নাকি কানাডায় থাকে এবং কানাডায় তার বাড়ি আছে, তিনি সেখানকার অনেক বড় ব্যবসায়িক। এও শুনেছি বিয়ে করে বৃষ্টিকে নাকি কানাডাতে নিয়ে চলে যাবে। আর যাই হোক, আমি তো ওর বৃষ্টিকে এতটা সুখে রাখতে পারতাম না, অথচ বৃষ্টি কানাডায় গিয়ে হয়তো অনেক ভালো থাকবে, যুক্তরাষ্ট্রের নাগরিক হবে, এর চেয়েও বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। ভালোবাসার মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক, সেটাই তো চাই, আর তো কিছু না। যাই হোক, এরপরে ওখানে বিয়ে হলো এবং আমি সম্পূর্ণ বিয়ের মধ্যে ছিলাম। বিয়ে হয়ে যাবার পরে এখানে কাজী সাহেব সহ এলাকার মসজিদের হুজুর, মুরব্বির সবাই হাত তুললো আল্লাহর কাছে। বৃষ্টি আর ওই ভদ্রলোকের জন্য দোয়া চাইতেছে। আমিও তখন হাত তুলে আল্লাহর কাছে একইভাবে বলতেছি, আল্লাহ ওরা যাতে ভালো থাকে। এক বুক কষ্ট জমা নিয়ে আমি তখন মাগরিবের পরে আস্তে আস্তে এই বাড়ি থেকে চলে আসছি, ওখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আম্মাকে বলে যাই নাই। গাড়িতে ওঠার পর আম্মা কল দিয়ে বলতেছে, রিফাত তুই কই? আমি বললাম যে আম্মু আমি তো চলে যাচ্ছি। ওই সময় কিন্তু বৃষ্টিকে বিয়ে করে ওরা নিয়ে চলে গেছে। পরে আম্মু বলতেছে, তুই আজকে রাতটা থেকে গেলে হতো না? আমি বললাম, ভারী তুই না আমারে বললা আমি যাতে না থাকি, আমি যাতে চলে যাই। আমার আম্মু বলেছি তো ভয়ে, ভাবছিলাম তুই এখানে এসে কোনো ঝামেলা করবি, কোনো হাঙ্গামা করবি, তুই তো লক্ষ্মী ছেলের মতো কোনো কিছুই করস নাই, যেহেতু কোনো কিছু করস নাই তুই রাতটা থেকে যাইতি, সকালে যাইতি। আমি বললাম, না মা আমি চলে যাচ্ছি, মন ভালো নাই, এখানে থাকি আবার কী করবো, চলে যাচ্ছি। পরে আমি চলে গিয়ে আমি আবার ওই রেস্টুরেন্টে চাকরি করতেছি। আম্মুর সাথে মাঝে মাঝে কথাবার্তা বলি। এভাবেই প্রায় কিছুদিনের মাথায় ওই ভদ্রলোক তখন বৃষ্টিকে কানাডায় নিয়ে চলে যাবে। তো আমারে বলতেছে, বৃষ্টি আর বৃষ্টি জামাই আসবে, ওরা কানাডায় চলে যাবে, এখন তুই কি আসবি? বললাম যে না মা, আমার যাওয়ার ইচ্ছা নাই, আমি যাব না, বাধ্য, বৃষ্টি চলে গেছে বা বৃষ্টি চলে যাক। আমি তখন আর আম্মুকে কোনো কিছু বললাম না। তখন বৃষ্টিকে নিয়ে চলে গেল ওই ভদ্রলোক, বৃষ্টিকে নিয়ে চলে গেল। তখন বৃষ্টি চলে গেল কানাডাতে।
কানাডায় বৃষ্টি আছে, আমি তখন ওখানেই আছি, হোটেলে চাকরি বাকরি করতেছি। মাঝে মাঝে সপ্তাহখানিক পরে আম্মুকে দেখার জন্য আসি, আম্মুর সাথে দেখা টাকা করি, আবার চলে যাই, আবার হোটেলে চাকরি করি। এরই মাঝে আমার আব্বা অনেক অসুস্থ, আমার যে আব্বা তিনি অনেক অসুস্থ, বাট আমি ওনাকে দেখতে চাই না। ওনার প্রতি আমার অনেক রাগ, ক্ষোভ, অনেক অভিমান। আজকে ওনার জন্যই তো আমাদের পারিবারিক অবস্থাটা এরকম হলো। মা থাকে এক জায়গায়, বাবা থাকে আরেক জায়গায়, নিজে ভালোবাসার মানুষটাকেও পেলাম না। একইভাবে আমি তুবাকেও হারাইলাম, বৃষ্টিকেও হারাইলাম, কারণ সবই তো আমার আব্বার কলঙ্কের কারণ। আমার আব্বা যদি ভালো হইতো তাহলে তো আর আমার জীবনটা এভাবে নষ্ট হয় না। পরে আমি আর আমার আব্বার কাছেও যাই না, মায়ের কাছে মাঝে মাঝে যাই, মায়ের সাথে গিয়ে সময় কাটায় বসে থাকি। এইভাবে দীর্ঘ প্রায় 2 বৎসরের মতো কেটে যায়, 2 থেকে আড়াই বৎসরের মতো কাটে। তো আড়াই বছর পরে আমার মা তখন এই বৃষ্টিকে বারবার ফোন দিয়া বলে যে দেখ না, আমার ছেলেটার জন্য, রিফাতের জন্য কোনো কিছু করতে পারিস কি না। এখন রিফাত যদি ওখানে চলে যেতে পারতো তাইলে ভালো হইতো। তো দেশে দেখে ওর জীবনটা নষ্ট হচ্ছে। কানাডা তো অনেক সুন্দর একটা দেশ, কোনোভাবে ওখানে নিয়ে যাওয়া যায় কি না। যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো ওইখানে ভালো থাকবে। তো তখন বৃষ্টি বলে আমি তো আসছি মা, আমার তো ওরকম কোনো নাই, আমি তো আমার হাজব্যান্ডের সাথেই থাকি। এখন ওর হাজব্যান্ড আবার অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং অফিসিয়ালি যত কাজটা দেখাশোনা করার সবই বৃষ্টি দেখে। বৃষ্টির কাছে ডকুমেন্ট, পেপার টেপার সব কিছু বৃষ্টির মাধ্যমেই বৃষ্টির কাছে হচ্ছে। কিন্তু উনি ওনার মতো করে উনি থাকতেছে, বা ওনার মতো করে উনি চলতেছে। তো একটা পর্যায়ে এইভাবে প্রায় 3 বছরের মতো কেটে যায়। 3 বছর পরে আমি শুনতে পাই বৃষ্টি নাকি গ্রিন কার্ড পাইছে। ওখানে গ্রিন কার্ড পাইছে। তো আমার আম্মা সবসময় বৃষ্টিরে বলে তুই যেহেতু গ্রিন কার্ড পাইছিস, তুই এই তোর ভাইটারে নিয়ে যা না, রিফাতরে নিয়ে যা না, এরকম। বৃষ্টি তখন বলে যে দেখেন মা, আমি যেই কার্ডটা পেয়েছি ওই কার্ডের মাধ্যমে আমি শুধু আমার হাজব্যান্ডকে আনতে পারবো। আমি তো অলরেডি ম্যারিড, আমি তো এখানে বিয়ে করে আমার হাজব্যান্ডের সাথে আছি। বাট আমি যদি আনতে পারি শুধু একমাত্র আমার হাজব্যান্ডকে আনতে পারবো, এছাড়া অন্য কাউকে আমি আনতে পারবো না, এবং অন্য কাউকে আমার পক্ষে আনা এই দেশে সম্ভব নয়, শুধু আমার হাজব্যান্ড। তো এইগুলো নিয়ে তখন কথাবার্তা বলতে বলতে আমি জানি না এই যে সিদ্ধান্তটা, এটা সম্পূর্ণ বৃষ্টি আর আমার মা মিলে নেয়। একটা সময় বৃষ্টি প্রায় 3.5 থেকে 4 বছর হয়ে গেছে, বৃষ্টি তখন দেশে আসবে। এই পর্যন্ত কিন্তু আম্মু আমাকে অনেক বিয়ে করানোর চেষ্টা করতেছে। আমি কিন্তু বিয়ে শাদী করতেছি না, কোনো বিয়ে শাদীও করি না। এবং আমার ভিতরে প্ল্যানিংয়ে একটা যে আমি যেহেতু বৃষ্টিকে পাইনি, আমি সারা জীবন বৃষ্টিকে ভালোবেসে যাব, এবং বৃষ্টির জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। আমি আমার জীবনে নতুন করে কাউকে নিব না, এবং নতুন করে কোনো সম্পর্কে আমি জড়াবো না, ওইটার উপরে আমি ডিপেন্ড হয়ে পড়ে আছি। যাই হোক, প্রায় 4 বছর পরে বৃষ্টি তখন দেশে আসছে। দেশে আসার পরে বৃষ্টি আগের চেয়ে, আমি বৃষ্টিকে এয়ারপোর্টে আনতে গেছিলাম, আমি আর আমার আম্মু। ও সিলেট এয়ারপোর্টে আসছে। ও অনেক মোটা হয়ে গেছে, আগে যতগুণ সুন্দর ছিল এখন তার চেয়েও আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ওর দিকে তাকাইলে তাকাইয়ে থাকতে ইচ্ছে করে, এত সুন্দর হয়ে গেছে। যাই হোক, বাড়িতে আসার পরে আমার আম্মু বলে ওর হাজব্যান্ড কিন্তু আসে না, ওর হাজব্যান্ড কানাডাতেই, ওর হাজব্যান্ড তখন অসুস্থ, একটা বিষয়, ওর হাজব্যান্ডের অপারেশন হয়েছে, উনি অনেক অসুস্থ, এরকম আর কি। পরে বৃষ্টি আসার পর আমি ওকে সময় দিতেছি, এখানে সেখানে ওর সাথে ঘোরাফেরা করতেছি। এবং বৃষ্টির হাজব্যান্ডও তখন মোটামুটি, ওর যে হাজব্যান্ড ছিল কানাডায় থাকে, উনিও তখন মোটামুটি আমার বিষয়টা কিছুটা জেনে গেছে, যে আমার সাথে বিয়ের আগে বৃষ্টির একটা সম্পর্ক ছিল, আমি ওর সৎ ভাই, এগুলো জানছে। এবং ওইগুলোতে কিন্তু বৃষ্টির সাথে খুব রাগারাগি করছে কানাডায় যাওয়ার পরে, যে মানুষ কি তার সৎ ভাইয়ের সাথে সম্পর্ক করে, এটা ওইটা অনেক খারাপ কথাই বলছে বৃষ্টিকে। তো বৃষ্টিও এই কথাগুলো আমার আম্মার কাছে এসে খুব দুঃখ করে বললো যে আপনাদের জামাই আমাকে এরকম কানাডা যাওয়ার পরে এই ধরনের কথাগুলো বলছে। যাই হোক, আম্মা আর বৃষ্টি মিলে তখন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা ছিল এরকম, যেহেতু বৃষ্টির অ্যাকাউন্টে তখন অনেক টাকা ছিল এবং বৃষ্টির মোটামুটি গ্রিন কার্ডও হয়েছে, তখন বৃষ্টি হঠাৎ করে আমার আম্মার সাথে সিদ্ধান্ত নিল যে আমাকে ফেক স্বামী বানিয়ে, নকল স্বামী বানিয়ে বৃষ্টি আমাকে নিয়ে যাবে কানাডাতে। এই সিদ্ধান্ত আমার আম্মার সাথে হইল। অ্যান্ড বৃষ্টি এই যে আমাকে হাজব্যান্ড বানিয়ে কানাডাতে নিয়ে যাবে, তার আগের হাজব্যান্ডকে সে কী করছে বা ডকুমেন্ট সে কীভাবে রেডি করছে, এগুলো বৃষ্টিও ভালো জানে, আমি এগুলো কোনো কিছুই জানি না। হঠাৎ করে একদিন আমার আম্মা আমাকে ডাইকা বলতেছে যে রিফাত দেখ এই ঘটনা, তো কীভাবে তোকে বলবো, আমি তো আসলে জানি না, তুই যদি ভালো হয়ে থাকোস আম্মু তো তোর জন্য কিছুই করতে পারবো না, বা মিডল ইস্টে গেলেও তেমনভাবে কোনো কিছু করা যাবে না। এখন বৃষ্টির সাথে এমনি কথা হয়েছে, বৃষ্টি তোরে নকল স্বামী বানিয়ে বৃষ্টি তোরে কানাডাতে নিয়ে যাবে, এবং ওইখানে যাওয়ার পরে তোরা কাজ দিবি, তুই কিন্তু খবরদার বৃষ্টির হাজব্যান্ডের সামনেও কখনো আসবি না, ওইখানে তুই তোর মতো করে কাজ করবি এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবি, বৃষ্টি তোকে নকল স্বামী বানিয়ে কানাডায় নিয়ে যাবে। তো কথাটা শোনার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে আম্মা এটা কীভাবে সম্ভব। আমার আম্মা বলে বৃষ্টি সব কিছু করছে, পেপার টেপারও সব কিছু রেডি করে আনছে, আমি ওরা আগেই বলেছিলাম কানাডায় থাকতে,
এখনও সব কিছু ঠিকঠাক করছো, তোকে স্বামী বানায় নিয়ে যাবে, কিন্তু তুই খবরদার এই কথাগুলো কিন্তু নিজের মাঝে রাখবি, গোপন রাখবি, কাউকেই বলবি না, বাংলাদেশে কাউকেও না। তা আমি তখন বললাম যে আর যাই হোক, বৃষ্টির সাথে তো অন্তত মানে বৃষ্টিকে তো দেখতে পারবো, আমি যদি কানাডায় যাই আমি তো বৃষ্টিকে একটাবার দেখতেও পারবো। পরে 3 দিনের জন্য মানে আমার কাগজপত্র ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য একটা ভুয়াভাবে বৃষ্টিকে আর আমাকে বর স্বামী বানানো হলো। যদিও আমরা মানে আমার এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে যে যাকে আমি ভালোবাসলাম, যাকে আমার বউ বানানোর স্বপ্ন ছিল, সেই মানুষটার সাথে আমি কিন্তু বউ সেজেছি, ও কিন্তু আমার সাথে বউ সেজেছে বা আমিও বর সেজেছি, তা শুধু ফটোগ্রাফি করার জন্য, ছবি ওঠানোর জন্য, আর কিছুই না। এবং নকল একটা কাবিননামা তৈরি করা হলো, এবং নকল একটা কাবিননামা তৈরি করে তখন বৃষ্টির সাথে আমার বিয়ে হলো। মানে নকল কাবিনের মাধ্যমে বিয়ে হলো, ছবি টবি সব কিছু হলো। বৃষ্টি তখন ওইগুলো অ্যাম্বাসিতে জমা দিল, কানাডা অ্যাম্বাসিতে জমা দিল যে সে আমাকে নিয়ে যাবে অ্যাজ এ তার হাজব্যান্ড হিসাবে। আমি বারবার বলে রাখি, তার আগের হাজব্যান্ডকে সে কী করছে বা কীভাবে তার আগের হাজব্যান্ডকে ছাড়ছে বা কীভাবে ডকুমেন্টে সে ছাড়াছাড়ি দেখাচ্ছে, এগুলো সেই ভালো জানে, ওগুলো কিন্তু আমি তেমন কিছু জানি না। বৃষ্টি কিন্তু অনেক চালাক ছিল, অনেক বিচক্ষণ ছিল, অনেক চালাক ছিল, অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে ছিল। যাই হোক, এক সময় আমাদের ফটোগ্রাফি সব কিছু শেষ হলো। শেষ হওয়ার পরে বৃষ্টি তখন এগুলো জমা দিল অ্যাম্বাসিতে। সব কিছু জমা টমা দিয়ে বৃষ্টি তখন চলে গেল। ও তখন ওই দেশে চলে গেছে। ওই দেশে চলে যাওয়ার পরে প্রায় বৎসর খানিকের মধ্যেই তখন আমার ভিসা চলে আসলো। বছর খানিকের মধ্যে আমার ভিসা চলে আসলো, আমার সব কিছু ডকুমেন্ট সব কিছু ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমার আম্মা আমাকে বলতেছে, তুই কিন্তু সাবধান, কখনোই বৃষ্টির হাজব্যান্ডের সামনে পড়বি না, কারণ বৃষ্টির হাজব্যান্ড কিন্তু তোকে চিনে, এবং বৃষ্টি যে তোকে ওখানে নিয়েছে এটা যে তার হাজব্যান্ড কোনোভাবেই না জানে। তো এই কথা বলার পর তখন আমার বৃষ্টির হাজব্যান্ড হিসাবে তখন আমি কানাডাতে যেতে পারি। আমি কানাডায় যাই, এবং কানাডায় যাওয়ার পরে আমাকে এয়ারপোর্ট থেকে বৃষ্টি এসে রিসিভ করে আমার জন্য একটা রুম ভাড়া করে রাখে, এবং সেই রুমের ভিতরে আমি তখন উঠলে একটা মানে ফুড ডেলিভারি কোম্পানিতে আমার তখন চাকরি হয়। কিছুদিন পরে ওই চাকরিটা ঠিক করে দেয়, ফুড ডেলিভারিতে আমার তখন চাকরি। আমি তখন ওই ডেলিভারি ম্যানে চাকরি করতেছি। তো মোবাইলের মাধ্যমে বৃষ্টির সাথে মাঝে মাঝে কথা হইতো, ও আমার সাথে দেখা করার জন্য আসতো, আমি ওর সাথে দেখা করতাম। মাঝে মাঝে রেস্টুরেন্টে বসতাম, কথাবার্তা বলতাম। তোর হাজব্যান্ড তখন খুবই অসুস্থ, মানে অনেকটাই অসুস্থ, উনি সবসময় বেডের মধ্যে শুয়ে থাকতো, এবং ওনার যে ব্যবসা বাণিজ্য ছিল কানাডাতে সব কিছুই বৃষ্টি দেখাশোনা করতো। এই সমস্ত কিছু দেখাশোনা বৃষ্টি করতো, বৃষ্টির মাধ্যমে সব কিছু হতো, দেখাশোনা সব কিছু হতো। তো ওর হাজব্যান্ড একটু অসুস্থ, বাট ওর হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, এটা সত্য কথা, অনেক ভালোবাসে। বাট এইভাবে এই যে আমি প্রতিদিন ওর সাথে ঘুরে বেড়াচ্ছি, কখনো এইখানে কখনো ওইখানে, ও আমাকে নিয়ে যাচ্ছে, ও আমার পছন্দের ড্রেসগুলো পরতেছে, কখনো শাড়ি পরতেছে, কখনো ওয়েস্টার্ন ড্রেস পরতেছে। এই ড্রেস আপগুলো পরা, আমার সাথে ঘুরে বেড়ানো, এই সব কিছু করতে করতে একটা পর্যায়ে আমি পুনরায় আবারও সেই আগের জায়গায় চলে যাই, যে জায়গাটাতে আমি একটা সময় ছিলাম। বৃষ্টিকে আমি অনেক ভালোবাসতাম, এবং ওকে পাওয়ার জন্য তো পাগলামি করলাম। আমি সেই জায়গাটার মধ্যে আবারও চলে যাই। আমি কেমন জানি বৃষ্টির মাঝে আবারও হারায়া যাই। আমি ওকে বলি যে তুমি এই ড্রেসটা পরো, ও সেম ড্রেসটাই পরে আসে, তুমি এটা করো, ও ওটাই করে, মানে যা বলি ওই তা একইভাবে করে। এবং আমার সাথে ও অনেক জায়গায় ঘুরতে যায়, এবং ঘোরাফেরা করতে করতে ওর প্রতি আমার ইমোশন আবারও সে আগের জায়গায় চলে যায়। আগের জায়গায় ইমোশনটা চলে যাওয়ার পরে আমি তো ওকে আর এটা বলি না, কারণ এটা বলে তো লাভ নেই, ওর হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ডের সাথে ও থাকে। এইভাবে চলাফেরা করতে করতে আমি তখন আমার রুমের মধ্যে থাকি, এবং রুমের মধ্যে থেকে যখনই আমার বৃষ্টির কথা মনে হয় আমি তখনই নেশা করি, মানে ওখানে আমি ড্রিঙ্কস করি, প্রচুর পরিমাণে হার্ড ড্রিঙ্কস করি। ও আমার কাছে আসে, আমি ওকে ধরতে পারি না, ছুঁতে পারি না, আমার সামনে আমার ভালোবাসার মানুষটা ঘুরে বেড়ায়, মন চাইলে ওকে বুকে জড়ায় ধরতে পারি না। এই কষ্টটা তখন আমার নিজের মনের ভিতরে খুবভাবে জাগে, এবং জাগার পর আমি তখন একটু করে নিজেকে কষ্ট দিচ্ছিলাম। আমি কিন্তু ওরে মানে বৃষ্টিরে কোনো কিছু বলি না, বা বাংলাদেশে আমার মাকেও কোনো কিছু বলি না, কিন্তু আমি নিজেকে কষ্ট দিচ্ছিলাম, এবং আস্তে আস্তে নিজের জীবনটাকে নিজে শেষ করে দিব ওরকম একটা পরিকল্পনা করতেছি। ড্রিঙ্কস করতেছি, নেশা করতেছি, মানে কঠিনভাবে নিজে কষ্ট দিতেছি। এরকমভাবে আমার এক ইন্ডিয়ান বন্ধু ছিল, নাম ছিল শিব। আমার ওই ইন্ডিয়ান বন্ধু শিব, ওর বাড়ি ছিল কেরালাতে। ও তখন আমাকে আমার এই জিনিসগুলো তখন খুব সামনে থেকে উপলব্ধি করতে পারতেছিল যে এরকম আমি এভাবে শেষ হয়ে যাচ্ছি। পরও আমাকে খুবভাবে ধরার পরে জিজ্ঞেস করে যে তোর লাইফে এত কষ্ট কেন, বা কী হয়েছে তুই আমার কাছে বল। তা আমি ওর কাছে বলতে চাই না, ও খুবভাবে আমার মুখ থেকে সত্য ঘটনাগুলো জানার জন্য চেষ্টা করে। যখন খুবভাবে আমাকে রিকোয়েস্ট করে একটা পর্যায়ে আমি শিবুর কাছে বলি যে দেখ বন্ধু, এই ঘটনা, আমি সব কিছু বিস্তারিতকে খুলে বলি, এবং বিস্তারিত কথাগুলো বলার পরে ও ওই মুহূর্তে আমাকে বলে যে দেখ, ভালোবাসার মানুষকে পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এবং তোকেও একটা জিনিস ত্যাগ করতে হবে। এটা যদি তুই ত্যাগ করতে পারিস তবেই তুই তোর ভালোবাসার মানুষ বৃষ্টিকে পেয়ে যাবে।
আমি বললাম, ধুর বেটা, বৃষ্টি একজনের সংসার করতেছে, একজনের হাজব্যান্ডও মানে একজনের ওয়াইফও, আমি ওরে কীভাবে বিয়ে করব, বা ও তো আমার সৎ বোন, এটা হতে পারে না। আমার ওই শিববন্ধু তখন আমাকে বুদ্ধি দিল, তুই একটা কাজ কর, তুই বৃষ্টির হাজব্যান্ডের সাথে দেখা কর। আমি তখন বললাম, কেন বৃষ্টির হাজব্যান্ডের সাথে দেখা করব? বলে, তুই বৃষ্টির হাজব্যান্ডের সাথে দেখা কর, এবং বৃষ্টির হাজব্যান্ডকে সাথে দেখা করে তুই বৃষ্টি যেহেতু তোকে আনছে কানাডাতে, তার মানে অবশ্যই সে তার হাজব্যান্ডের কাগজপত্রের মাধ্যমে কিন্তু তার হাজব্যান্ডকে ছেড়ে দিছে। কারণ একটা স্বামী থাকা অবস্থায় কিন্তু একটা স্বামীকে আনতে পারে না। অবশ্যই কাগজপত্রের মাধ্যমে সে তার স্বামীকে ছাড়ছে, কিন্তু বাস্তবে ছাড়ে নাই, ভুয়া কাগজপত্র করে তার স্বামীকে ছেড়ে দিয়েছে। অবশ্যই গভর্নমেন্টের খাতে এগুলো লেখা আছে, আর তার স্বামী হয়তো ওইসব দেখাশোনা করে না, বা ইমেল টিমেল এগুলো চেক করে না, কোনো কিছু দেখে না। এই জন্য মনে হয় বৃষ্টি এটা করার সুযোগ পাইছে, তুই বৃষ্টির হাজব্যান্ডকে সব কিছু বলে দে। আমি তখন বললাম, যদি বৃষ্টির হাজব্যান্ডকে আমি সব কিছু বলে দিই তাহলে কী হবে? ও আমাকে বলে, যদি বৃষ্টির হাজব্যান্ডকে সব কিছু বলে দেস তাহলে যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টির হাজব্যান্ড বৃষ্টিকে ছেড়ে দিবে। আমি তখন বললাম, তাহলে? ও বলে, যদি বৃষ্টিকে ছেড়ে দেয় তাহলে তুই বৃষ্টিকে বিয়ে করে ফেলবি। আমি তখন বললাম, বৃষ্টি তো তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে। ও বলে, ধুর বেটা, যখন একটা মানুষ, তার হাজব্যান্ড এমনিতেই বুড়ো বয়স্ক লোক, তার উপরে আবার অসুস্থ, একে তো বয়স্ক তার উপরে আবার অসুস্থ, তো এই টাইপের একটা লোক যখন তার জানবে যে তার বউ মানে তার ওয়াইফ তার সাথে এটা করেছে, তো সে তার বউকে ছেড়ে দেবে, আলটিমেটলি ছেড়ে দেবে, এবং কাগজপত্র হিসাব করলেও সে তোর বউ, তুই তার উপরে অধিকার খাড়াইতে পারবি। একটা পর্যায়ে যখন ছেড়ে দিলে পরে তুই ওই মুহূর্তে বৃষ্টিকে বিয়ে করে ফেলবি, এবং বৃষ্টির অবশ্যই তার মনটা খারাপ থাকবে, হয়তো তুই তার সাথে একটু বেইমানি করবি, তবে এই বেইমানিটা করতে পারলে বৃষ্টিকে তুই পেয়ে যাবি। আমি শিবুর কথা শোনার পরে তখন নিজে নিজে বিষয়টা চিন্তা করলাম। আমি একটা জিনিসে ভাবছি যে পৃথিবীতে মানুষ জীবন বাঁচানো ফরজ, এবং জীবন বাঁচানোর জন্য যা তাই করা যায়। এখন আমার কথা হচ্ছে, আমি তো বৃষ্টিকে ভালোবাসি এবং অনেক বেশি ভালোবাসি। আমি তোকে না পাইলে মরে যাব। দেশে থাকতেই ভালো ছিলাম, কানাডা আসা আমার ঠিক হয় না, আর যেহেতু চলে আসছি তাহলে আমি বৃষ্টির হাজব্যান্ডের কাছে সব কিছু বলে দেবো। বলে দিলে পরে বৃষ্টির হাজব্যান্ড বৃষ্টিকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে আমি বৃষ্টিকে বিয়ে করব। এইরকম একটা চিন্তা ভাবনা করে আমি তখন বৃষ্টির হাজব্যান্ডের একদিন শরণাপন্ন হলাম, ওনার অফিসে গেলাম। উনি অনেক অসুস্থ, তারপর ওনার অফিসে গেলাম। ওনার অফিসে যাওয়ার পরে আমি তখন ওনাকে বিস্তারিত সমস্ত ঘটনাগুলো খুলে বললাম। তবে সত্যটা বলি নাই, বলেছি মিথ্যাটা, যে বৃষ্টির সাথে আমার সম্পর্ক আছে, ও আমাকে ভালোবাসে, এবং ভালোবাসার পরিপ্রেক্ষিতে বৃষ্টি বাংলাদেশে গেছে এবং আপনাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ও পারিবারিকভাবে আমাকে বিয়ে করছে, এবং ও আমাকে এখন কানাডাতে নিয়ে আসছে। এখন ও আপনাকে এই সত্য ঘটনাগুলো বলতে পারতেছে না, মানে সত্য কথাগুলো বলতে পারতেছে না। তো বলতে না পারার কারণে আমি আপনাকে ঘটনাগুলো জানাইলাম যে আপনি বৃষ্টিকে ছেড়ে দেন, ছেড়ে দিলে আমি বৃষ্টিকে নিয়ে সংসার করব। এই কথা আমি ভদ্রলোককে বললাম, কিন্তু সে কিন্তু মানে ও আমার কথাটা শুনলো, শুনে কীভাবে কথাটা নিল আমি সেটা জানি না, এবং আমিও কিন্তু আর বৃষ্টিকে কোনো কিছু বললাম না। ঠিক এই ঘটনার 10 দিনের মাথায় উনি কীভাবে করলো এটা উনি ভালো জানে, আমি জানি না। 10 দিনের মাথায় মামলা মোকদ্দমা করে উনি বৃষ্টিকে ডিরেক্টলি দেশে পাঠিয়ে দিল। বৃষ্টিকে ডিরেক্টলি উনি দেশে পাঠিয়ে দিল। মানে কীভাবে পাঠাইছে বা কোন পেপারসে পাঠাইছে, ডকুমেন্ট উনিও জানে। এবং বৃষ্টি কারোর সাথে দেখা করতে পারে না, আমার সাথে দেখা করতে পারে না। পুলিশ হেফাজতে বৃষ্টিকে তখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বৃষ্টিকে যখন বাংলাদেশে পাঠানো হয়, পাঠানোর পরে এরই মাঝে এই ভদ্রলোক তখন বৃষ্টির এলাকাতে ফোন করে, বা ওনার বাড়িতে ফোন দিয়ে, বৃষ্টির বাড়িতে ফোন দিয়ে সব কিছু তখন সবাইকে জানায় দেয়। মুহূর্তের মধ্যেই তখন ঘটনাগুলো একটু একটু করে বাড়তে থাকে, এত পরিমাণের বাড়তে থাকে, বৃষ্টির পুরো এলাকার মানুষজন জেনে যায় যে বৃষ্টি আমাকে বিয়ে করে আমাকে নিয়ে গেছে, কারণ আমি তার সৎ ভাই, বৃষ্টি তার সৎ ভাইকে বিয়ে করছে। এই ঘটনাগুলো জানার পরে, এবং এটাতে সাক্ষী ছিল বিয়েতে আমার মা, সেই ডকুমেন্ট সব কিছু ওই লোকে তখন মানে কানাডা থেকে ওই বৃষ্টির হাজব্যান্ডে তখন সব কিছু পাঠিয়ে দেয় বাংলাদেশে আমার মানে বৃষ্টির বাবার কাছে, আমার সৎ বাবার কাছে। সব কিছু পাঠানোর পরে আমার সৎ বাবার সব কিছু দেখে দেখাশোনা করার পরে তখন সর্বপ্রথম আমার ওই মাকে তখন তিনি তালাক করে দেয়। এই বয়সে আমার মাকে তালাক করে দেওয়ার পর আমার আম্মা তখন আমার নানু বাড়িতে চলে যায়, তখন আমি কানাডাতে। এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে তার ঠিক 21 দিনের মাথায়, আমার আম্মা চলে যাওয়ার 21 দিনের মাথায় হঠাৎ করে আমি খবর পাই আমার নানু বাড়ির এক মামার থেকে যে বৃষ্টি নাকি বিষ খাইছে। মানে বিষ খেয়েছে, এবং বিষ খাওয়ার পরে বৃষ্টিকে হসপিটালে নিয়ে গেছে, এবং হসপিটালে বৃষ্টি প্রায় 4 ঘন্টার মতো ছিল। 4 ঘন্টা থাকা অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলেই বৃষ্টি মৃত্যুবরণ করে। আমি জানি না যে আমি আসলে কী করেছি, আমার
ঠিক মনে নেই আমি কি করেছি। শুধু আমার মা আমাকে এটাই বলল, আমি তোকে কোলে নিয়েছি, আমি তোকে পেটে ধরেছি, তোকে আমি আমার বুকের দুধ খাওয়িয়েছি। আমার সে বুকের দুধের কসম দিয়ে বললাম, তুই সন্তান কোনোদিন আমার সামনে পড়বি না। তুই আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করছিস, তুই নিজে স্বর্ণের চেন চুরি করে সেই চেন আমার ডেস্কের মধ্যে রাইখা তুই আমারে চোর বানায়া আমার স্বামীর ঘর থেকে আমাকে বের করছিস। তোর সুখের জন্য আমি কী না করছি। শেষ পর্যন্ত আমার মেয়েটার জীবনটা আমি নষ্ট করে আমি তোকে কানাডাতে পাঠাইলাম। সেখানে তুই আমার মেয়েকে শেষ করে তারে দেশে পাঠাইয়া আজ তোর কারণে আমার মেয়েটা আত্মহত্যা করে মারা গেল। আমি বৃষ্টিকে পেটে ধরিনি, বৃষ্টি আমার রক্তের কেউ না, তবে তারপরেও আমি বৃষ্টিকে তোর চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমি আমার দুধের কসম দিয়ে বললাম, আমি যদি কখনো মরেও যাই তুই আমার কবরে মাটি দিতে আসবি না, আর চিন্তা থাকা অবস্থায় তো আমি তোর চেহারাটাও দেখতে চাই না। 2020 সালে করোনাতে আমার মা মারা যায়। এর অনেক আগে আমার আব্বা মারা গেছে, আমি তখনও কানাডাতে। আমার মা মারা গেছে করোনার মধ্যে। আমি আমার মায়ের লাশটাও দেখতে পাই নাই, আমি আর দেশেও যাই নাই। সেই থেকে আজকে এতগুলো বছর কানাডার মাটিতেই পড়ে আছি। আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। যখনই রাতে ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করে, তখনই আমার মনে হয় আমি এটা কী করলাম। আমি কেন বৃষ্টির হাজব্যান্ডের কাছে এই কথাগুলো বলতে গেলাম? কেন আমি নিজের হাতে আমার মায়ের সংসারটা ভেঙে দিলাম? কেন আমি নিজের হাতে বৃষ্টিকে হত্যা করলাম? এই কথাগুলো যখন মনে হয় তখন আমি ঘুমাতে পারি না। জানি না ভাই আপনি বিশ্বাস করবেন কি না, আজকে অনেকগুলো বৎসর আমি ঘুমাইতে পারি না। আমি চোখটা বন্ধ করলে জিনিসগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মনে হয় যেন আমি নিজের হাতে বৃষ্টিকে খুন করেছি, আর সে খুনের অপবাদে প্রতিটা মুহূর্ত আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো পাচ্ছি, গল্পগুলো শুনতেছি, আমার ভালো লাগতেছে। সে ভালো লাগা থেকেই আমি আপনাকে আমার কথাগুলো জানালাম। আমি জানি বৃষ্টি আমাকে কখনোই ক্ষমা করবে না, আমার মাও আমাকে ক্ষমা করবে না। জীবনে বেঁচে থাকা অবস্থায়ও আমি কানাডার মতো একটা দেশে থেকে মনে হয় দোজকে আছি, আর মৃত্যুর পরেও তো আমার জন্য সেই দোজকে অপেক্ষা করছে। আমার এ জনম ওই জনম দুটো জনমই গেল, আমার মতো ভুল কেউ যাতে না করে, এই জন্য হলেও আমার গল্পটা আপনি প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই রিফাতের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। খুব অবাক লাগলো ওর মুখে। অবাক বলতে আমি খুবই অবাক হলাম যে ও আমাকে বলল কানাডার মতো একটা দেশে থেকেও আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি। একজন লোক হুজুরকে জিজ্ঞেস করেছিল যে হুজুর, আপনি বললেন যে কবরে গেলে নাকি সাপে কামড়ায় এবং পৃথিবীতে পাপ করলে নাকি তাকে খুব কষ্ট পেতে হয়। তো আমার বাবাকে তো আমরা আমাদের বাড়ির পাশে কবর দিয়েছি। আমার আব্বা তো অনেক পাপ করছে, অন্যায় করছে, আমার আব্বার তো কোনো শাস্তি হয় নাই। এবং কবরে যদি আমার আব্বাকে সাপে কামড়ায়, তো আমার আব্বাকে কেউ মারতো, তো আমার আব্বা অবশ্যই চিৎকার করতো। আমরা তো কখনোই কবরে আশেপাশে অনেক ঘুরেছি, আমার আব্বার কোনো চিৎকারের শব্দ পাই নাই। তাহলে কবরে আজাব যে হয় এটা কতটুকু সত্য? ওই হুজুর বলেছিল, আপনি অনেক সময় ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখেন যে আপনাকে সাপে এসে কামড়াচ্ছে, সাপে আপনাকে সবল দিচ্ছে, সাপ আপনাকে দৌড়াচ্ছে। এই জিনিসগুলো আপনি স্বপ্নে দেখেন। আপনি স্বপ্নের ভিতরে ঘুমের মধ্যে আপনি চিৎকার করে কাঁদেন, বাঁচাও বাঁচাও, আমাকে সাপে কামড়াচ্ছে। কিন্তু যে মানুষটা আপনার পাশে বসে আছে, আপনার সাথে শুয়ে আছে, সেও কিন্তু শুনতে পায় না। হঠাৎ ঘুমটা ভেঙে গেলে আপনি তখন বলেন যে আমি এই জিনিসগুলো স্বপ্নে দেখেছি। কিন্তু স্বপ্নের মধ্যে আপনি যেমন ছিলেন, কবরে ঠিক একটা মানুষ তেমনই থাকে। তার কষ্ট হয়, কিন্তু পাশের মানুষও সেই কষ্ট বুঝতে পারে না। ঘুমের মধ্যে আল্লাহ তাকে এই শাস্তিগুলো দিয়ে থাকে। কথাটা এই কারণেই বললাম যে কানাডার মতো একটা দেশে থেকেও রিফাত কবরের আজাব ভোগ করে যাচ্ছে, এবং মৃত্যুর পরেও হয়তো তার এরকম আজাবে তাকে ভুগতে হবে। আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা জানি না, বৃষ্টি তাকে ক্ষমা করবে কিনা, তার মা তাকে ক্ষমা করবে কিনা। এই মানুষটা অভিশপ্ত একটা জীবনে পদার্পণ করেছে। আর আমার কাছে কেন জানি মনে হয় যে পাপ বাপকেও ছাড়ে না। আপনি যদি কোনো অন্যায় করেন, আপনি এটা শাস্তি পান বা না পান, আপনার সন্তানকেও হলেও আল্লাহ এটা শাস্তি দিবে। হয়তো রিফাতের বাবার শাস্তি রিফাত এখন পেয়ে যাচ্ছে।
আর কারো জীবনে এরকম ঘটনা না ঘটুক। রিফাতের জীবন থেকে অন্তত এই শিক্ষাটা নেন, তবেই আপনার গল্প শোনা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।